বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্য উদয় হবে, আনন্দে জীবন কাটাবে। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। আমি মানবিকা দত্ত, অল বেঙ্গল এভিডেন্স অর্গানাইজেশন। স্বপন কুমার মন্ডল, বিদ্যাপীঠ প্রাপ্ত। নমস্কার, আমি অর্পিতা লাহিড়ী। আমি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ দেশপ্রাণ তরুণ সংঘ বৃদ্ধাশ্রমকে রিপ্রেজেন্ট করছি। জরানগর দেশপ্রাণ তরুণ সংঘ, এটা জিয়াগঞ্জ সিনিয়র সিটিজেন হোম বলেই পরিচিত। তকিয়া জিয়াগঞ্জ 2020 থেকে 2020। নমস্কার ম্যাডাম, শ্যামল দাস, বাবু বিষ্ণুপুর বিবেক মন্দির স্মৃতি সংঘ, উত্তর বিভাগ। নমস্কার, আমি পার্বতী পাত্র, অর্গানাইজেশনের নাম চাইল্ড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, সবং, পশ্চিম মেদিনীপুর। শ্যামল কুমার মন্ডল, নেতাজি পার্থক্য, পূর্ব মেদিনীপুর। আমি তপন দিন্দা, শিউলিপুর উদয় ক্লাব, কলেজ। আমার নাম অরুণ সাহু, গাজল পূর্ণ ওয়েলফেয়ার সোসাইটি, মালদা থেকে। দিবাকর রায়, চিরনবীন সিনিয়র সিটিজেন হোম। নতুন দায়িত্ব নিয়েছি এই মাসখানেক হলো। এর আগে যিনি সুপার ছিলেন তিনি আপাতত নেই, তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। আমি রেসিডেন্সিয়াল সুপার হিসাবে আমি জয়েন করছি। যিনি প্রতিষ্ঠান তৈরি করেছেন হ্যাঁ, সেক্রেটারি হচ্ছেন বীরেন্দ্রনাথ ঘোড়ই। আর আপনার নামটা শুনেছি, নমস্কার, সুব্রত দাস, রাজ্য মর্নিং স্টার ক্লাব, পূর্ব মেদিনীপুর। নমস্কার, মৌমিতা প্রধান, বিবেকানন্দ লক্ষ্মী নিকেতন। নমস্কার, আমি প্রিয়াঙ্কা বর্মন, গাজল বুদ্ধিস ওয়েলফেয়ার সোসাইটি, মালদা থেকে। নমস্কার ম্যাম, আমি আশিস দাস, গীতাঞ্জল, কিশোরীবালা, দাতব্য চিকিৎসা সব। রাস্তা আছে, আরো দুজন তো ফোন করলেন রাস্তায় আছে। ঠিক আছে, আচ্ছা আমরা শুরু করি, তাহলে শেষ করা যাবে। প্রথম ব্যাপার হলো যে আমি দেখুন, আমি তো আমরা এখানে বিশ্বাস করি যে আমাদের এখানে কোনো মানে প্রসেসিং ব্যাপারটা আমাদের নেই। আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন, কারণ আমরা টিম ওয়ার্ক, ইটস এ টিম স্পিরিট অ্যান্ড টিম ওয়ার্ক, যাতে আমরা বিশ্বাস করি। একজনের উপরে ভরসা করে আমরা কাজ করি, কিন্তু তার মানে এই নয় যে আমি তার বয়স, আমি তার চাকরি ফেলে নিতে পারবো, যে কোনো সময় চলে যান বলে দিতে পারবো ইত্যাদি প্রভৃতি। আমি প্রথম থেকে আমার প্রতিষ্ঠানের বয়স হলো 38 বছর, অর্থাৎ আমি 4 দশক ধরে কাজ করছি। ঠিক আছে, আমার প্রতিষ্ঠান যে বছরে শুরু হয়েছে, আমি তার আগে ছিলাম, প্রতিষ্ঠান শুরু হয়েছে 1988-তে। তার আগে আমি একদম এই সাবজেক্ট সিরোলজি নিয়ে কাজ করেছি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে। যারা পুরনো তারা সবাই জানেন। যেহেতু কিছু নতুন মানুষ এসেছেন, তাদেরকে জানানোর জন্য আমার নিজের ব্যাকগ্রাউন্ডটা বলা দরকার। আমি দীর্ঘদিন আইএসআইতে কাজ করেছি এবং সেখানে কাজ করতে করতে আমার বিদেশ যাওয়ার সুযোগ হয়েছিল। এই বিদেশের ভেতরে আমি দীর্ঘদিন কাজ করেছি। আচ্ছা, এবার পাচ্ছেন? হ্যাঁ, তো আমি খেয়াল করিনি যে ক্লাসে আসলে পোস্ট গ্রাজুয়েট ক্লাসে আমরা ব্যবহার করি না, বুঝলে এমনি বলে শুনছিলাম, অনেক স্টুডেন্ট থাকে না তো পোস্ট গ্রাজুয়েটে, সেটার জন্য। যাই হোক, আমি বলতে চাইছিলাম যে আমি এই প্রতিষ্ঠানে 1988 সালে শুরু করেছি, কিন্তু তার আগে একটা দীর্ঘ সময় ধরে, মানে আমি কাজ করছি 24 বছর বয়স থেকে। 24 বছর বয়স
বয়সে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের স্কলারশিপ পিএইচডি স্কলারশিপ নিয়ে আমি জয়েন করেছি। একেবারে এই সাবজেক্টের আমি প্রথম স্কলার ছিলাম ওইখানে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ইজ দ্য ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, ঠিক আছে? সেখানে এই সাবজেক্টটা জেরন্টোলজি আমি প্রথম ইন্ট্রোডিউস করেছি। আমার মাস্টারমশাই সব বই আনাতেন লাইব্রেরি বিদেশ থেকে, কারণ আমাদের দেশে তখন জেরন্টোলজি মানে বলে জানতো না লোকে। আমি যখন কারোর সঙ্গে আইসাইটে তো মানে ভীষণ রকমভাবে বিদেশিরা আসতেন, চিরকালই সেটা মানে সাংঘাতিক ব্যাপার একটা। তো যারা আসতেন তারা যখন আমার সঙ্গে কথা বলতেন খুব অবাক হয়ে বলতেন, সাচ এ ইয়াং গার্ল, আমার তখন 30-34 বছর বয়স, হ্যালো, ওয়ার্কিং ফর দ্য এলিয়েন পপুলেশন। এলিয়েন পপুলেশন নিয়ে কাজ করার ব্যাপারটাই তখন একটা বিস্ময়ের ব্যাপার ছিল। তখনও আমাদের দেশে, আমি যে সময়ের কথা বলছি 80-র দশকে, পুরো কেয়ারটাই ছিল ইনফর্মাল পরিবার, না হলে আত্মীয় স্বজন, না হলে পাড়াপড়শি, তাই তো? কোনোভাবেই কোনো ফর্মাল কেয়ারের কোনো কনসেপ্ট ছিল না। তো সেই থেকে আমাদের কাজটা শুরু। তারপরে তো দীর্ঘদিন গেছে, অনেক অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক মানুষের অ্যাওয়ারনেস জেগেছে। আমি যখন প্রথম 1 অক্টোবর দিনটা এখানে যারা কাজ করছেন সবাই জানে, সেটা হচ্ছে আমরা বলি সেটা বয়স্কদের দিন, ওয়ার্ল্ড এল্ডার্স ডে। আপনারা যারা নতুন কাজ করছেন আপনারা ওয়ার্ল্ড এল্ডার্স ডে করেছেন? কি করলেন এবছরে একটু শুনি? গাজর আর একটা কি শুনলাম জানেন? ওয়ার্ল্ড এল্ডার্স ডে, হ্যাঁ বলুন, একটু বলুন, ছোট করে বলুন। 1 অক্টোবর কি করেছেন? আচ্ছা, মানে দিনটাকে জেনে আপনারা নিজেদের ওল্ড এজ হোমের মধ্যেই পালন করেছেন। আর আরেকটা যে অর্গানাইজেশন ছিল, মানে নতুন আরেকজন 2020 কি আপনি বলবেন না? 2020, হ্যাঁ হ্যাঁ, কি করেছেন 1 অক্টোবর? আচ্ছা, মানে আপনারা 1 অক্টোবর দিনটা জানতেন তাই তো? আচ্ছা, আর যেটা বাকিদের জিজ্ঞেস করছি না, কারণ আমি জানি সবাই আপনারা করেছেন, কিছু না কিছু ভাবে করেছেন। তো এই 1 অক্টোবর আমি যখন প্রথম 92-93-তে আমরা একটা ওয়াকাথন করেছিলাম, ঠিক আছে? মানে আমাদের যত ডে কেয়ার সেন্টার তো চলছে, নতুন মানে এই 5 ইয়ার প্ল্যানে যখন লিস্ট করে এসেছিল প্রথম ভারত সরকার করেছিলেন, তার ভেতরে ডে কেয়ার সেন্টার আর মোবাইল মেডিকেল ক্যাম্প আমরা শুরু করেছিলাম প্রথমে। তো আমাদের তো প্রোগ্রামগুলো চলছে, মাসিমাদের নিয়ে আমি রাস্তায় ওয়াকাথন করবো, বুঝেছো? ওই যেখানটা তোমার ওই একদম মেন সিটির ওপরে, তো নন্দন যেখানে, সেখানে। তো যখন আমি পুলিশের কাছে গেলাম, পুলিশ পারমিশন লাগবে রাস্তা করতে গেলে, আমাকে বললেন যে আচ্ছা একটা কথা বলুন তো, আপনি তো বিবাহিত? না, সে তো অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে আমার, তাহলে কি হলো? না, তাহলে আপনি এইসব কাজ করছেন কেন? আপনার স্বামী চাকরি বাকরি করেন না? বুঝেছেন? তখন জগৎ ছিল এরকম। আমি যখন কাজ করতে শুরু করেছি, মহিলা পড়াশোনা করে পিএইচডি করে রাস্তায় বেরিয়ে ওয়াকাথন করবে, এটা পুলিশ পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারেনি। ভেবে দেখুন আমি কোন সময়ের কথা বলছি। 88 সাল, 90 সাল, 91-92 প্রথম 1 অক্টোবর ইউনাইটেড নেশনস 91 সালে ডিক্লেয়ার করেছিল, 92 থেকে আমরা করতে শুরু করছি। তখন বলছে যে আপনি বিবাহিত, তাহলে বাড়ির রাস্তায় বেরিয়ে কাজ করছেন কেন? বিবাহিত রাস্তায় বেরিয়ে কাজ করতে পারে না, কারণ স্বামী কিছু করে না, বেকার। সো এই ছিল সিচুয়েশন। সেখান থেকে আজকে আমরা এখানে এসে বসে দেখছি, আমরা যত প্রোগ্রাম করি মেয়েদের সংখ্যাই বেশি থাকে। আমার মনে হয় যে আমার ন্যাশনাল অ্যাওয়ার্ডের থেকে এটা বেশি অ্যাচিভমেন্ট, কারণ আমি মহিলা হয়ে মহিলাদের ভেতরে যেভাবে ছড়াতে পেরেছি। পুরুষও তো আছেন, তারা তো সবসময় ছিল, আগেও ছিলেন, পরেও থাকবেন, কিন্তু এদের সম্বন্ধে এই যে অ্যাটিটিউড, এই যে একটা মহিলা মানে সে কাজ করতে বেরোলে মানে তার স্বামী বেকার, এই জিনিসটা থেকে কিন্তু আমরা অনেক এসেছি, অত কিছু করতে পেরেছি। তো এই শুরু করার সময় আমি জাপানে গিয়ে শিখেছিলাম যে ওদের দেশে আপনারা জানেন যে সব থেকে বেশি বৃদ্ধর সংখ্যা, তারা কি করছে। সেই প্রোগ্রামটা আমি আইএসআই থাকতে ওরা আমাকে পাঠিয়েছিলেন জাপানে, এবং আমি এটা শিখেছিলাম। তো সেইটা শিখে আমার তখন মনে হলো যে এরা যদি পারে তাহলে আমি কেন পারবো না, আমাদের দেশে কেন হবে না। সেই এসে প্রথম কনসেপ্ট হলো ডে কেয়ার সেন্টার, ওল্ড এজ ডে কেয়ার সেন্টার। ডে কেয়ার সেন্টার সেই সময়ই প্রথম, তখন তো মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এমপাওয়ারমেন্ট বলে কোনো শব্দ ছিল না, মিনিস্ট্রি অফ ওয়েলফেয়ার। পুরনো যারা তারা সবাই জানেন মিনিস্ট্রি অফ ওয়েলফেয়ার,
মিনিস্ট্রি অফ ওয়েলফেয়ার 8th 5-year প্ল্যান কোন সাল 92 হ্যাঁ 92-97 এটা হচ্ছে 8th 5-year প্ল্যান। তখন 16টা প্রোগ্রাম ভারত সরকার দেয় শুধুমাত্র সিনিয়র সিটিজেনের জন্য। আর আরেকটা কথা মনে রাখবেন যে এই প্রথম ভারত সরকার রেকগনাইজ করেন এনজিও। তার আগে ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন এছাড়া কাউকে রেকগনাইজেশন ছিল না। সমস্ত কাজ দেখবেন এই সময়ের মধ্যে শুরু হয়েছে, এনজিওদের রেকগনিশন এই সময় হয়েছে 8th 5-year প্ল্যান। এবং সরকার বলেছেন যে এরা হচ্ছে এমন গ্রাসরুট লেভেল অর্গানাইজেশন, তারা কিন্তু অনেক ডেটা, অনেক ডকুমেন্ট তাদের কাছে আছে যেখানে গভর্নমেন্ট মেশিনারিজ ক্যানট ইন্টারফিয়ার, ক্যানট পেনিট্রেট। ঠিক আছে, সেই আমাদের যাত্রা শুরু, আমাদের প্রতিষ্ঠানের যাত্রা শুরু। 3টা শোয়ার ঘর ছিল বাড়িতে, একটা 3-room ফ্ল্যাটে আমরা থাকতাম, আমি, আমার হাজব্যান্ড, আমার 2 পুত্র কন্যা। দেখেছেন কন্যা বসে আছে পাশে। তো এই যে 4 জনের ফ্যামিলি নিয়ে আমরা একটা 3টে ঘরে বিটি রোডের একটা আবাসনে থাকতাম। তার ভিতরে একটা ঘর ছিল আমার প্রতিষ্ঠানের জন্য। আমার স্বামী ছিলেন ভারত সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। আপনারা জানেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন থেকে মানে আমাদের যাকে বলা হয় ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস, IES। তো IES থেকে তার যাত্রা শুরু। অতএব তিনি আর আমি বসে বসে প্ল্যান করতাম, সেটা আমার থেকে আমার ছেলেমেয়েরা ভালো বুঝতে পারবে যে বাবা মা বসে শুধু প্রতিষ্ঠান ছাড়া আর কোনো কথা বলতো না, প্রতিষ্ঠানকে কীভাবে দাঁড় করবে। কারণ আমাকে যা ফাইট করতে হয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না। তখন কোনো প্রোগ্রাম কোনো কিছু ছিল না। ওই 8th 5-year প্ল্যানে প্রথম কিছু প্রোগ্রাম আমি প্রথম পেয়েছি। আমি জানি আমি ভারতবর্ষে প্রথম পেয়েছি কিনা, কিন্তু পশ্চিমবঙ্গে তো অবশ্যই প্রথম। ডে কেয়ার সেন্টার গ্রান্ট ইন এইড শব্দটা জিআইএ প্রথম শুনলাম তখন আমরা গ্রান্ট ইন। সো এই যে প্রথম থেকে যে যাত্রাটা শুরু, সেই যাত্রা আমার এখনো চলেছে। এখন আমি 3খানা ঘরের 1খানা ঘর থেকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। এবং পড়াশোনার দিকটা বলি যে যেহেতু আমার প্রথম ভালোবাসাই ছিল রিসার্চ, আইএসআইকে গবেষণা ছাড়া কিছু হয় না, ফিল্ড সার্ভে ছাড়া কিছু হয় না, অতএব ওটা করতেই হবে, যে কোনো অবস্থায় করতে হবে। সেইটাই আমার পরবর্তীকালেও সব কাজের মধ্যে এসেছে। আমি বিশ্বাস করি যে ফিল্ড সার্ভে ছাড়া কোনো গবেষণার কাজ হতে পারে। তো সেখান থেকে এগোতে প্রথমে আমরা 80 থেকে জিআইএ পেলাম, যেটা হচ্ছে গ্রান্টিনে। তারপরে হচ্ছে কি আপনার কোলাবোরেটিভ এজেন্সি। কখন কোলাবোরেটিভ এজেন্সি সরকার করলেন? যখন আপনারা ট্রেনিং নিতে এলেন প্রথম ব্যাচ, যখন সরকার একটা নতুন প্রজেক্ট করলেন নাইস, ন্যাশনাল ইনিশিয়েটিভ সার্কুলার ফর এলডারলি। 2000 সালে, আমাদের কত সালে হয়েছিল ন্যাশনাল পলিসি হয়েছিল বলুন? পার্বতী নিশ্চয়ই জানো ন্যাশনাল পলিসি কোন সালে? জানো, ভুলে গেছো? 1999, 1999। আর 2000 সালে একটা নতুন প্রোগ্রাম এলো সরকারের, ন্যাশনাল ইনিশিয়েটিভ সার্কুলার ফর এলডারলি, নাইস। যত কিছু প্রোগ্রাম এখানে হচ্ছে, মানে পড়াশুনো, ট্রেনিং, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 6 দিন 3 মাস 6 মাস, ঠিক আছে, এগুলো হচ্ছে সরকারের প্রোগ্রাম। এইগুলো সব কিন্তু ওই প্রজেক্ট নাইসের আন্ডারে। তার মানে যত ছেলে মেয়ে, ওরা হচ্ছে প্রথম 3 মাস, কারণ ওরা কাজ করছে, যে পার্বতী শ্যামল বসে আছে না, এরা হচ্ছে আমাদের ফার্স্ট গ্রুপ, ফার্স্ট ব্যাচ। তার কারণটা কি? কারণ ওদের এক্সপিরিয়েন্স আছে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে, ওরা কাজ করছে। সরকার প্রথম ডাকলেন তাদের, যারা ওয়েস্ট বেঙ্গলে কাজ করছে তাদেরকে আমাদের প্রতিষ্ঠানে রাখলেন। সেটা হচ্ছে ফার্স্ট ব্যাচ অফ ট্রেনিং, যার মধ্যে এখানে কোথায় পার্বতী আর আপনি আছেন আর শ্যামল আছেন, এই 3 জন ছাড়া আর কেউ নেই, প্রথম ব্যাচের আর কেউ নেই। তো এরা নিয়ে আমাদের শুরু হলো। তারপরে এটা প্রচুর 3-4 বছর চলেছে। তারপরে এটা গভর্নমেন্ট ওপেন করে দিল পাবলিকেশন, এবং 2002 সাল থেকে একেবারে পাবলিকেশন ওপেন হয়ে গেল। শুরু হয়েছে 2000 সালে। কয়েকটা কথা একটু মনে রাখবো। 1999 হচ্ছে ন্যাশনাল পলিসি অন ওল্ডার পারসন। সেই পলিসিতে প্রচন্ড চাপ দেওয়া হয়েছিল, প্রচন্ড স্ট্রেস দেওয়া হয়েছিল। তুমিও শোনো, সব নতুনরা নিশ্চয় শুনতে নোট করবে। 1999 2000 সালে নাইস প্রজেক্ট এলো, ন্যাশনাল ইনিশিয়েটিভ সার্কুলার ফর এলডারলি, যেখানে সরকার একটা শব্দ ব্যবহার করেছিলেন, ক্যাডার। কথাটা আমরা বিশেষ ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু তখন প্রথম সরকার রিয়ালাইজ করেছিলেন যে কি পরিমাণ ট্রেন্ড কেয়ার গিভারের দরকার। কারণ মানুষ বাড়িতে একলা রয়েছেন, বয়স্ক মানুষ, দেখার কেউ নেই, এমন অবস্থা, তাদের বাড়িতে কেউ নেই, ছেলেমেয়েরা সব বাইরে কাজ করে অথবা করে না,
কিন্তু বাবা মাকে দেখার কেউ নেই, তাদের জন্য এই গোল্ডেজ হোম। অতএব সরকার কিন্তু প্রায়োরিটি বেসিসে আপনাদের অর্থাৎ যারা ওল্ডেজ হোম চালাচ্ছেন তাদেরকে আগে রেখেছেন ফার্স্ট ব্যাচ অফ ট্রেনিং। আমার এখনো মনে আছে 2000 সালে শুরু হলো, মিস্টার রহমান এলেন, তোমাদের নিশ্চয়ই মনে আছে। ভারত সরকার থেকে প্রথম যেহেতু ব্যাচ আমাদের, তার আগে আমাদের অনেক স্টুডেন্টদেরকে ট্রেনিং দিয়ে দিয়েছে। সেই ট্রেন লোকেরা আমাদেরই স্টাফ, তারা মানে প্রথমে সমস্ত পড়ানোর কাজ তারাই করতো। পরে আমরা সেটা অনেক বাড়িয়েছি, একেবারে পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত তুলেছি। এবং যে কোনো কাস্টমাইজ ট্রেনিং আমাদের এখানে হয়, মানে এটা হচ্ছে রেকগনাইজড অর্গানাইজেশন, যেখানকার সার্টিফিকেট পেলে সারা ভারতবর্ষে কিন্তু আপনাকে বলা হবে আপনি জেরিয়াট্রিক অ্যানিমেটার। শব্দটা বলে রাখুন, জেরিয়াট্রিক অ্যানিমেটার, তার মানে হচ্ছে টু লুক আফটার দ্য অ্যানিমেটার শব্দটার মানে হচ্ছে টু লুক আফটার দ্য বেবি। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা সবসময় বলে নিই, কারণ আপনারা যারা নতুন এসেছেন ব্যাকগ্রাউন্ড জানেন না, যারা পার্বতী বা সামনের মতন পড়ে আছে তারা আমি ভুলে গেছে, তো সেই জন্য আমি প্রথমটা বলে দিই। বাংলাটা একবার বলুন, জেরিয়াট্রিক অ্যানিমেটার। জেরিয়াট্রিক অ্যানিমেটারটা আপনি বাংলাতে লিখুন, কারণ এটা তো ন্যাশনাল মিনিস্ট্রি থেকে দেওয়া হয়েছে। আমি বাংলাটা বললাম যে লুক আফটার অ্যানিমেটার, মানে লুক আফটার মানে দেখাশোনা করেন। হ্যাঁ, তো মানে আমরা টিআরকিবার যেটাকে বলি, কিন্তু অ্যানিমেটার শব্দটা এটাকে ওরা ব্যবহার করেছেন কেন সেটা একটু বলি। আমাদের না একটা দশক লেগেছিল, মানে আমরা শুরু করেছি 2000 থেকে 2010 আমাদের লেগেছিল। তার কারণ হচ্ছে সাধারণ মানুষকে এইটা বোঝাতে যে এরা বাসন মাজার লোক নয়, এরা তো বাড়িতে কাজ করার লোক নয়, এটা আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা যারা বিশাল হয়ে উঠতে পারেনি, যারা বিশাল ডক্টর, বিশাল রিসার্চার, বিশাল লরেটের মাঝে যারা হতে পারেনি, কিন্তু তাদের মধ্যে প্যাশন আছে, তাদের কালচার আছে, তাদের শিক্ষা আছে। সব থেকে বড় কথা, তাদের শিক্ষা আছে এবং তাদের ইচ্ছে আছে। এই গ্রুপটাকেই আমরা ধরেছি সমাজের মধ্যে, যাদের টাকার দরকার, অ্যাট দি সেম টাইম তারা কালচার জানে, আমাদের জলবায়ুতে তারা বড় হয়েছে। মিডল ক্লাস, অবশ্যই মিডল ক্লাস, সে মিডলে থাকুক, মিডলের লোয়ারেই থাকুক, তারা মিডল ক্লাস। এই গ্রুপটাকে আমরা ট্রেন করছি, এটা মানুষকে বোঝাতে হবে। তো মানে অনেক দিন ধরে এই একটা স্টিগমা তাদের থাকে, এখন কিন্তু নেই। এখন আপনি কাউকে বাড়িতে পাঠান, সসম্মানে নেবেন, এই জিনিসটাও কিন্তু এটাতে কিন্তু সিএমআই অনেকখানি অবদান। আমরা শুধু বুঝিয়েছি লোককে যে আপনি ভাবুন আপনার 3টে ছেলের মধ্যে একটি ছেলে অতটা পড়াশোনায় ভালো না, কিন্তু প্রচন্ড ভালো, মানে সে পাড়ার সমস্ত কাজকর্মে সে এগিয়ে যায়, অনেক কিছু সে ভালোবাসে, তাকে দিন আমাদের কাছে। বাকি যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে হয়ে যায়, তাকে দিন, আমরা তাকে টিআর নির্বাচন করবো। এটাই হবে সমাজের সম্পদ। সরকার বলছেন এটা, যেটা আমাদের মিনিস্ট্রি আমাদের পয়সা দিচ্ছেন, কেন দিচ্ছেন সেটা জানতে হবে। এইবার আমি 1 অক্টোবরের কথা এসে 1 অক্টোবর শেষ করছি, কারণ আমাদের প্রোগ্রামগুলো তো চালাতে হবে। তোমাদের যদি আরো কিছু জানার থাকে আমি অলওয়েজ হিয়ার, আমাকে নিশ্চয়ই পাবে। আমি যেটা বলতে চাইছি, এই যে কাজগুলো আমরা করছি, এটা এখন ভারত সরকার 1 অক্টোবর থেকে খুব ব্যাপকভাবে দেখছে, এবং আমাদের রিজিওনাল সেন্টারকে বলা হচ্ছে যে 1 অক্টোবর থেকে কাজ শুরু করতে, এবং কি কাজ করবেন আর রিমোট জায়গায় গিয়ে কাজ করবেন। আমাদের তো দেখুন আপনারা সব জেলাতেই আছেন, কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে আমরা পৌঁছতে সাধারণত পাচ্ছি না, সেইখানে চলে যাওয়ার কথা বলছি। কেন যাবেন? অ্যাওয়ারনেস জাগাতে। আমাদের কাজটা কি? আমাদের হচ্ছে যে দেশে ধরুন যত রকমের স্টেক হোল্ডার আছে, বলুন স্টেক হোল্ডার কারা হতে পারে? আমি বলছি ছাত্রছাত্রী থেকে শুরু করুন, একদম ছোট্ট বাচ্চারা, একটু বড় 8, 9, 10 থেকে একেবারে কলেজ ইউনিভার্সিটি। আমি কত কলেজ ইউনিভার্সিটিকে আমরা সবাই বক্তৃতা দিয়েছি। সো এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এরা হচ্ছেন সব স্টুডেন্টস, স্টেক হোল্ডার। এইবারে দেশে কত স্টেক হোল্ডার আছে বলো? উকিল আছে, ডাক্তার আছে, পুলিশ আছে, অ্যাডমিনিস্ট্রেশনের লোক আছে, যারা কাজ করছেন ডিপার্টমেন্টে, সরকারি ডিপার্টমেন্টে তারা আছেন। সব থেকে বড় করে আছেন গৃহবধূরা, আমরা এখন যাকে ফোকাস করছি, গৃহবধূ যারা বসে আছেন কাজ করতে চাইছেন, এবং সিনিয়র সিটিজেন দেমসেলফ, বয়স্ক মানুষরা, এরা সবাই স্টেক হোল্ডার। আমাদের কাজ সরকার দিয়েছেন, ভারত সরকার রিজিওনাল সেন্টার হিসেবে, যেটা সবার ভেতরে অ্যাওয়ারনেস গড়ে তোলো, সবাইকে বলো, যত তোমাদের কলিগস ওয়ার্কিং ইন ডিফারেন্ট ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, যে তার অঞ্চলটাতে তারা যেন অ্যাওয়ারনেস গড়ে তোলে, যে কেন সরকার, কেন এদের দরকার, কেন আপনাদেরকে তাদের দরকার, কি করতে পারেন, কি ইমাজিনেশন আছে, কি করা সম্ভব, কোথায় আপনারা সাহায্য চাইছেন সরকার। কদিন আগে এসেছেন আমার কাছে ওই ভারত সরকারের ভদ্রলোক, কি করছেন ওটা? সিনিয়র সিটিজেন
মানে যিনি আমাদের ইন্সপেকশনে সেকশন অফিসার, তিনি বারবার করে বলেছেন যে দেখুন 2026-এ আমাদের নতুন প্রোগ্রাম আসছে, জানেন তো অটল ভাবে তো 2020 থেকে 2026 আবার নতুন করে আসছে, উই আর ওয়েটিং ফর এপ্রিল। আচ্ছা, এবারে এই যে এপ্রিল, এই এপ্রিলে যেটা আসবে সেখানে আমাদের কিন্তু বলে দেওয়া হচ্ছে যে বলুন আপনার স্টেটে, আজকে আপনাদের ডাকার উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনার স্টেটে আপনারা কি চান। অতএব সবাই আমাকে লিখিত দেবেন, সমস্ত অর্গানাইজেশন, আপনারা কি চান, কি আপনাদের সমস্যা, আমি ইন্টারঅ্যাক্টিভ সেশন করবো, কি আপনাদের সমস্যা, কোন সমস্যার সমাধানটা এখানেই হয়ে যাবে, যদি টিএফএমএস যেগুলো থাকে কি অনুদান হারতাল সেটা তো আলাদা। এছাড়া আপনারা কি চাইছেন, কি করলে আপনাদের ভালো হবে, আরআরটিসিকে কিভাবে আপনারা চাইছেন। ভাই একটু শোনো, হ্যাঁ হ্যাঁ মিশো পরে কথা থাকলে সেটাও পরে বলো, প্রশ্ন থাকলে সেটাও পরে বলো, শুনে না, কারণ আমি একটা স্পিডে বলে যাচ্ছি, কারণ আমার শেষ করতে হবে, সেই জন্য এটা শুনে না, কারণ এটা তুমি শুনতে পাবে না, আমি যদি চলে যাই সেটা তুমি শুনতে পাবে না। আমার ছেলে পোস্ট গ্রাজুয়েট কোর্স করেছে, কিছু কিছু জানে, কিন্তু আমার ধারণা আমার থেকে আমার মতো এতটা জানে না, কারণ আমি রাস্তা দিয়ে হেঁটেছি, কি বলো শ্যামল পার্বতী জানি, এই রাস্তা দিয়ে প্রথম দিন থেকে আমি আমার হাঁটা, তো সেই জন্য ও জানে, এরাও জানে, আমার ছাত্রছাত্রীরাও জানে। তোমাদের কাছে যে প্রতিষ্ঠানে তো যাবো, যাওয়ার টাইম তো প্রায় এসে যাচ্ছি, আর কতদিন থাকবো আমি বলছি তো 24 থেকে 10 হচ্ছে, আমার 24 বছর বয়স থেকে শান্তিপুর হলে তো যাই হোক, তো সেইটাই আর কি আমাদের 26-এ কতখানি মানে প্রতিফলিত হবে। তো 26-এর জন্য আমরা ওয়েট করছি, আর আপনাদের আজকে দেখেছি যে এইটা জানার জন্য যে অনেকদিন আমাদের ভেতরে কোনো ইন্টারঅ্যাক্টিভ সেশন হয়নি, অতএব এখানে আমি বক করে যাব না, আমি সবসময় এটা বলি, কারণ আমি চাই যে পরবর্তীকালে যারা আসছে তারা একবার ঝালিয়ে নিন যে পুরো ব্যাপারটা রিয়াক্টিভ কেয়ার আমাদের দেশে কি, ভারতবর্ষ কোথা থেকে শুরু করেছে। প্রথমে তো জানেন আপনারা 6 মাসের কোর্স, প্রথমে এরা 3 মাস করেছে, যারা কাজ করছে তারা 3 মাস করেছে, যখন পাবলিকের জন্য ওপেন হলো তখন রিয়াক্টিভ 6 মাস ছিল, মানে 2002 সাল থেকে একেবারে কোভিড পর্যন্ত আমরা বছরে বছরে কখনো একটা কখনো দুটো জেরিয়াট্রিক অ্যানিমেটর কোর্সের ছেলে মেয়েদের অর্থাৎ অ্যানিমেটার্সদের বের করেছি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ছাত্রছাত্রী রয়েছে যারা জেরিয়াট্রিক অ্যানিমেটার্স। তারপরে সরকার ভাবলেন যেটা এতদিন ধরে টানা যাচ্ছে না, এটাকে ছোট করে 3 মাস করবে। আমাদের সব সময় দিল্লিতে ডাকা হতো, তখন 3 মাস হলো, তারপরে আরো ছোট, যেটা শুধু তৈরি করেছে একটা কেয়ার হায়ারার্কি, যে ধরুন 8 পাস তাদেরকেও আমাদের দরকার কিন্তু দিতে, হ্যাঁ একেবারে মাল্টি সার্ভিসে, যেটা তোমরা তো জানো, চালাও রেজো, তাদের হয়তো 1 মাস ট্রেনিং দেওয়া হচ্ছে, 3 মাস ট্রেনিং দেওয়া হচ্ছে, 2 মাস ট্রেনিং দেওয়া হচ্ছে, তাহলে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস, আর আমি ইন্ট্রোডিউস করেছি 1 বছর, সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি কোর্স, সেটা একমাত্র আমাদের এখানে চলে। প্রচুর ছেলেমেয়ে যারা পাশ করে জেরিয়াট্রিক অ্যানিমেটর তারাও সেই এই ইউনিভার্সিটি কোর্সটা করেছে, কারণ যত এই প্রোগ্রামটা না, যত এই বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, সমস্যা বাড়ছে এবং এদের নিয়ে পড়াশোনা বাড়ছে, তত বেশি কিন্তু আমাদের পোস্ট গ্রাজুয়েট কোর্সটা ভীষণভাবে পপুলার হয়ে যাচ্ছে। অনলাইনে করার জন্য অলরেডি নেক্সট ইয়ারের জন্য কত অ্যাপ্লিকেশন পড়ে গেছে অনলাইনে করব সারা ভারতবর্ষ থেকে। সো এটা ভীষণ রকমভাবে পপুলার হচ্ছে, তার কারণ হচ্ছে এরা না কেউ বসে থাকছে না, কাউকে আমি বসা পাচ্ছি না, কিন্তু আমার মনে হচ্ছে এইটাও আমাদের একটা সাকসেস। আগে না আমাদের কি হতো বলছি তো আগে, যে যখনই আমাদের তো দিল্লিতে মিটিং করতে হতো, প্রথম তো আমরা একটা সিট করতেন, মাসে একবার করে রাখতো, তখন আমাদের যিনি সেক্রেটারি, মাঝে মাঝে মিনিস্টার আসতেন, তারা আমাকে জিজ্ঞেস করতেন, আমাদের আরআরটিসি তখন খুবই কম ছিল, 4-5টা, এখন 11টা, তো জিজ্ঞেস করতো যে কজন করলেন প্রোগ্রাম, তারা কি করছে, 30 জন কোথায় চাকরি করছে, কত টাকা মাইনে পাচ্ছে, কি পোস্ট, মানে আমাদের একেবারে ব্যস্ত করে দিত একেবারে, যে কেন সে চাকরিটা ছেড়ে গেল, বিয়ে করেছে আমি কি করবো, তো বিয়ে করে চলে গেছে, আমাকে বলেনি, আর বললেই তো আমি কি বিয়ে রাখতাম না, কেন রাখতাম দেবো। তো এই হচ্ছে কি তখন সিচুয়েশন ছিল, বুঝেছো, মানে আমরা হচ্ছে ভীষণভাবে তাদের কাছে আনসারেবল ছিলাম। এখন কিন্তু আমাদের এইটা সরকার প্রশ্ন করে না, এখন জানেন যে যতখানি ডিম্যান্ড আমরা ততখানি কিন্তু প্রডিউস করতে পারছি না, যার জন্য এবার বাজেটে দেখেছো 1.5 লাখ বাজেট দিচ্ছে, কতখানি যে 1.5 লাখ আরো কেয়ার বিভাগ তৈরি করতে হবে 26-27, প্রচুর পয়সা দিচ্ছে, প্রচুর পয়সা দিচ্ছে তৈরি করার জন্য। তো এই হচ্ছে সিচুয়েশন, বুঝলেন, এই রকম একটা সিচুয়েশনের সন্ধিক্ষণে আমি আপনাদের দেখেছি। আপনারা কথা
কথা বলবেন, আমি এবার কথা বলা বন্ধ করলাম, আমি আর কথা বলবো না, এবার প্রশ্ন করলে বলবো, নত বলবো না। কিন্তু বাকিটা আপনারা পুরো বুঝে নিয়েছেন। এই ইতিহাস এবারে যতবার যত কাজ হয়েছে, যত রিসার্চ হয়েছে, কোভিডে যত কাজ করেছে, সেগুলো সরকারের কাছে সমস্ত আছে। আমরা রিসার্চটা ভীষণ ভালোবাসি, আমিও বাসি, ও বাসি। অতএব আমরা ভীষণ একসঙ্গে মিলে অনেক গবেষণার কাজ করেছি, আমাদের মধ্যে গবেষণা খুব কম প্রতিষ্ঠান করেছে। তো সেইটাও সরকারের কাছে আছে, নতুন নতুন কাজ করেছে। ডে কেয়ার সেন্টার সরকার একটা সময় সে বন্ধ করে দিলেন, আমরা ভীষণ সাকসেসফুলি চালাচ্ছিলাম, কিন্তু আমি বন্ধ করিনি। তার কারণ হচ্ছে যেসব মাসিমারা তোমরা জানো এখানে আসে, আমার কথা তারা শোনেনি। ভাই আমি বলেছিলাম সরকার পয়সা বন্ধ করে দিয়েছে, ওরা বললেন সরকারকে আমরা তো জানি না, আমি তো তোমাকে চিনি, তোমাকে লজ্জা করে দিতেই হবে, আমরা যাও করবো। তো সরকারকে চিনি না তোমাকে চিনি, এটা কি উত্তর দেবো আমি? সত্যি তো তাই, ওরা তো সরকারকে দেখেনি। আমার যত বন্ধু বান্ধব যারা বিদেশে থাকে, আত্মীয় স্বজন, এই ডে কেয়ার সেন্টার কিন্তু 19 থেকে এখনো 26 সাল পর্যন্ত তারাই চালিয়ে যাচ্ছে। কেউ খাবার দিচ্ছে, কেউ রেশন দিচ্ছে। সত্যি বলছি আপনাদের, আমি কিন্তু একটা পয়সা খরচা করি না, কারণ আমি পয়সাটা পাবো কোথা থেকে? কত পর তো সরকারই দেয়, মাইনেগুলো সব আটকে থাকে। তাহলে এদেরকে খাওয়া পুরো দিয়ে যায়, প্রতিবেশী থেকে শুরু করে বন্ধু বান্ধব। যে আগে তো বিদেশ থেকে আসতো, এখন তো আবার বিদেশ থেকে টাকা পয়সা বন্ধ করে দিচ্ছে। যাই হোক, কিন্তু চলে যাচ্ছে, ভালো মতো চলে যাচ্ছে, কারণ মানুষজনকে রেশন খাওয়া এমনি এমনি চলছে। 2019 মার্চে বন্ধ হয়েছে, ঠিক করেছি তো? 18 মার্চ না 19 মার্চে? মানে 19 মার্চে, আমি বলছি 19 মার্চ না 18 মার্চ? 19 মার্চ। হ্যাঁ, তাহলে সেই 19 মার্চ থেকে কিন্তু চলছে। আমি অবশ্য জানি না যারা কতদিন চালাতে পারবো, কিন্তু চালিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত বললাম। এইবারে আমি কেন ডাকলাম আপনাদের সেটা আমি বলে দিলাম। 26শে এপ্রিলের জন্য আমরা ওয়েট করছি। এবার আপনাদের কি বক্তব্য সেটা আমরা শুনবো। তার আগে যেহেতু আজকের প্রোগ্রামের ভেতরে এশা আছে, ডক্টর এশা চক্রবর্তী ভট্টাচার্য, ওর স্পেশালাইজেশনটা ওই বলবে, কারণ আমি ও আমার থেকে ভালো বলবে। আর এইটা সম্বন্ধে জানাটা আপনাদের দরকার বলে আমি মনে করছি। আর এশার একটু তাড়া আছে, কারণ সদ্যজাত কন্যা বাড়িতে রেখে এসেছে, তো ও একটু তাড়াতাড়ি বাড়ি যাবে আমার থেকে আগে। সেই জন্য ও, তোমরা তো এশাকে খুব ছোট দেখেছো, তো তা এখন সেও আর মানে মাদারহুডে চলে গেছে। তো ও লন্ডন থেকে এসেছে, এখন থাকবে আমাদের সঙ্গে, বছরখানেক থাকবে, আবার লন্ডনে ফিরে যাবে, কারণ তার কন্যা হচ্ছে বর্ন ব্রিটিশ, তো তাকে নিয়ে দেবে, থাকা যাবে না, চলে যাবে। তো যাই হোক, ওর যে সাবজেক্টটা সেটা আমার মনে হয় আপনাদের সকলের জানা উচিত, কারণ আপনারা হাতে কলমে কাজ করছেন। ঠিক আছে, থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল ডক্টরেট ও সবই হয়ে গেছে, কিন্তু আমি বললাম যে এখানে এসে একবার এদের কাছে কথা হয়, সেটা খুব জরুরি। তাহলে আমি সেটা বলবো, এখন অনুরোধ করবো বলার জন্য। ধন্যবাদ। আমি বসেই বলছি, কারণ আমি মোটামুটি ইনফর্মালি সেশনটা আমি সংক্ষেপে বলবো, খুব টেকনিক্যালিটিসের মধ্যে যাব না। আগে আমি নিজেকে ইন্ট্রোডিউস করি। আমি পেশাগতভাবে একজন ক্যান্সার বৈজ্ঞানিক, আমি ক্যান্সার গবেষক, এবং ইউকেতে আমি কাজ করেছি দীর্ঘ 10 বছর ধরে বিভিন্ন রকমের ক্যান্সারের ওষুধের উপরে, ক্যান্সারের ওষুধ ডেভেলপ করার উপরে। বয়স্কদের নিয়ে যখন আমরা কথা বলি, ক্যান্সার একটি মারণ রোগ আমরা তো সবাই জানি, কিন্তু বয়স্কদের মধ্যে ক্যান্সারটা একটু আরো কমপ্লিকেটেড ফর্ম অফ ডিজিজ। যেহেতু আমি একজন ক্যান্সার নিয়ে গবেষণা করি, আমি আজকে একটু আপনাদের সঙ্গে বলতে চাই some ways to identify cancer in older adults. কি সাইনস অ্যান্ড সিমটমস থেকে প্রথমত আমরা বুঝতে পারি যে একজন বয়স্ক ব্যক্তির ক্যান্সার হয়ে থাকতে পারে, কোথায় ইন্টারভেনশনটা দরকার, কোথায় সাহায্যটা দরকার। কারণ অনেক সময়, বেশিরভাগ সময় এই রোগের ক্ষেত্রে কি হয়, কোনো ডিফাইন্ড বা সংজ্ঞাগত সিমটমস বা সাইন থাকে না। সেটা একজন ইয়াং এজের লোকের মধ্যেই হোক আর একজন সিনিয়র সিটিজেনের মধ্যেই হোক, সিমটমস আর ভেরি হার্ড টু আইডেন্টিফাই। তাহলে যখন একজন বয়স্ক ব্যক্তিকে আমরা দেখছি, there are few things that we have to observe. ক্যান্সারের অনেকগুলো হলমার্কস রয়েছে, এবং আমাদের এখানে ডেটা বলে যে ইন্ডিয়াতে 70টা মাল্টি সেন্টার স্টাডি থেকে দেখা গেছে যে অলমোস্ট 36% of all cancers are occurring in senior citizens. কি
signs and symptoms that we need to watch out for. প্রথম কথা হচ্ছে হঠাৎ করে যদি কোনো ব্যক্তির আনএক্সপ্লেইনড ওয়েট লস হয়, যা ওজন ছিল হঠাৎ করে অনেকটা ওজন কমে গেছে, কোনো ডিফাইন্ড কারণ নেই, কোনো ডায়েটে কোনো পরিবর্তন হয়নি, অন্য কোনো লাইফস্টাইলে কোনো পরিবর্তন হয়নি, বাট হঠাৎ করে একটা আনএক্সপ্লেইনড ওজন কমে গেছে। দিনের পর দিন রেকারিং কোনো জ্বর হচ্ছে, রেকারেন্ট ফিভার, জ্বর আসছে যাচ্ছে, জ্বর আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। অনেক সময় মনে হয় আমাদের যেরকম পারিপার্শ্বিক থাকে, কোনো ইনফেকশন হয়েছে, হয়তো চেস্ট ইনফেকশন হয়েছে বা অন্য কোনো ইনফেকশন হয়েছে, অনেক দিন অনেক মাস চলে যাওয়ার পরে ইভেনচুয়ালি ডায়াগনোসিস হয় যেটা ব্লাড ক্যান্সার ছিল, সেই ব্যক্তিটি ব্লাড ক্যান্সারে ভুগছেন। সো আনএক্সপ্লেইনড ওয়েট লস, আনএক্সপ্লেইনড ফিভার, বারে বারে জ্বর আসা। থার্ড হচ্ছে আনএক্সপ্লেইনড কোনো শরীরে হঠাৎ করে একটা সোয়েলিং বা লাম্প দেখা। আমাদের লাম্প বিভিন্ন রকমের হতে পারে, লাম্প যে সবসময় ক্যান্সারাস হবে তা নয়, বাট কোনো যদি পেনলেস লাম্প হঠাৎ করে শরীরে দেখা যায়, there is a fair chance that might be a sign of cancer. একটা আনএক্সপ্লেইনড লাম্প শরীরের যে কোনো জায়গায়। মহিলাদের ক্ষেত্রে, যেটা বয়স্ক মহিলাদের ক্ষেত্রে খুব হাই স্ট্যাটিস্টিক্স আমরা দেখি, 70+-এ স্পেশালি ইন্ডিয়ান কনটেক্সটে ব্রেস্ট ক্যান্সার আর ব্রেস্টে লাম্প হওয়াটা। সো দ্যাট ইজ সামথিং টু ওয়াচ আউট ফর। তাহলে তিনটে পয়েন্ট: আনএক্সপ্লেইনড ওয়েট লস, আনএক্সপ্লেইনড ফিভার, লাম্প অর সোয়েলিং। ফোর্থ পয়েন্ট হচ্ছে রিপিটেড ইউরিনেশন। এবারে বয়স্কদের ক্ষেত্রে যেটা লস অফ, যেটা আমরা মানে বাথরুমটা বারে বারে হয়ে যাওয়াটা অনেক অন্যান্য রোগ বা অসুখ থেকে হতে পারে, বাট রিপিটেড ইউরিনেশন ইজ অফেন আ সাইন অফ প্রোস্টেট ক্যান্সার ইন মেন অ্যান্ড ওভেরিয়ান ক্যান্সার ইন ওমেন। এই চারটে মেন পয়েন্ট যেগুলো ক্যান্সারের সিমটম হতে পারে, প্লাস একটা ফিফথ পয়েন্ট যেটা রয়েছে, যেটা ক্যান্সারের সিমটম হলেও হতে পারে, সেটা হচ্ছে আনএক্সপ্লেইনড টায়ার্ডনেস। সবসময় ক্লান্ত লাগছে, সবসময় ক্লান্ত লাগছে, সবসময় ক্লান্ত লাগছে। তার প্রেসক্রিপশনে যা যা ওষুধ রয়েছে তাকে সমস্ত কিছু খাওয়ানো হচ্ছে, ভিটামিন খাচ্ছেন, ভালো খাবার খাচ্ছেন, পুষ্টিকর খাবার খাচ্ছেন, তাও একটা কমপ্লেন হচ্ছে যে সব সময় একটা টায়ার্ডনেস, সব সময় একটা ফেটিগে ভুগছে, আনএক্সপ্লেইনড ফেটিগ অর আনএক্সপ্লেইনড টায়ার্ডনেস। এটা ছাড়াও যেটা আমরা কিছু লেস কমন সিমটম দেখতে পাই, সেটা হচ্ছে হঠাৎ শরীরের কোনো জায়গা থেকে আনএক্সপ্লেইনড ব্লিডিং, রক্ত পড়তে শুরু করলো, হয়তো একটা সিম্পল কাটা ছেঁড়া থেকে ব্লিডিংটা হতে শুরু করলো, কিন্তু সেই ব্লিডিংটা আর কমছে না, ব্লিডিংটা হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, আনএক্সপ্লেইনড ব্লিডিং। আর যেটা আমরা অনেক সময়, আমি যদি খুব তাড়াতাড়ি বলবেন আমি পেজটাকে কমিয়ে দেবো, যেটা অনেক সময় আমরা বয়স্কদের ক্ষেত্রে নিউমোনিয়া বা সিওপিডি জাতীয় অসুখের সঙ্গে কনফিউজ করে ফেলি, সেটা হচ্ছে আনএক্সপ্লেইনড কফ অর ব্রিদিং ডিফিকাল্টি। যেটা দেখা যায় যে মনে হচ্ছে অন্য কিছু থেকে হচ্ছে, ঠান্ডা লেগেছে, সিওপিডি হয়েছে, নিউমোনিয়া হয়েছে, বা কোনো ইনফ্লুয়েঞ্জার সিমটম হচ্ছে, বাট এই আনএক্সপ্লেইনড কফটা বিল্ড আপ করতে 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 it can be, there's a fair chance it's a sign of lung cancer. তো এই হচ্ছে কিছু signs and symptoms that we need to watch out for in older adults. ক্যান্সারের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে বয়স্কদের মধ্যে, এটাকে বলে সাইলেন্ট কিলার। সিমটমসগুলো সবসময় অন্য রোগের সঙ্গে আমরা কনফিউজ করে ফেলি বা মিক্স করে ফেলি। দিস ইজ দ্য ফার্স্ট চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জটা হচ্ছে বয়স্কদের মধ্যে একটা তো কখনো অসুখ হয় না, এটাকে বলে কোমরবিডিটিস। অনেকগুলো অসুখ একসঙ্গে হচ্ছে, অনেকগুলো দিনে অলরেডি 10টা বা 12টা ওষুধ একসঙ্গে খাচ্ছেন, যেটা পলিফার্মেসি। তো তার মধ্যে যদি ক্যান্সার হয়, প্রধানত গোলটা হয় যে এক্ষুনি কি ক্যান্সারটাকে ট্রিট করতে হবে কোনো অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট বা অ্যাগ্রেসিভ থেরাপি দিয়ে, নাকি আমরা তার যেটুকুনি লনজিভিটি আছে অন্য কোনো অ্যাপ্রোচ নিতে পারি, জাস্ট পেন ম্যানেজমেন্ট দিয়ে কোয়ালিটি অফ লাইফটাকে ইমপ্রুভ করে তাকে বাঁচিয়ে রাখা যায় কিনা। আমাদের কোনো যেটা যখন আমরা কোনো ইয়াং ক্যান্সারসের বা চিলড্রেন্স ক্যান্সার বা মিডল এজেড ক্যান্সারের কথা বলি, আমাদের ফার্স্ট যেটা হচ্ছে যে কোয়ালিটি অফ লাইফ কি মতো ভেবো না, গিভ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড অ্যাগ্রেসিভ ফর্ম অফ ট্রিটমেন্ট।
কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, সার্জারি, মনোক্লোনাল অ্যান্টিবডি ট্রিটমেন্ট, মেনটেন্যান্স থেরাপি করে আগে ক্যান্সারটাকে হাঁটাও, ক্যান্সার ফ্রি করো, রেমিশনে আসো। গোলস অফ ক্যান্সার কেয়ার in older adults, in senior citizens are completely different. তারা কিন্তু অ্যাগ্রেসিভ থেরাপি, অ্যাগ্রেসিভ রেডিয়েশন, অ্যাগ্রেসিভ কেমো, মনোক্লোনাল অ্যান্টিবডি ট্রিটমেন্ট, মেনটেন্যান্স থেরাপি অত কিন্তু তারা নিতে পারবেন না। তাই সেখানেই গোলটা হচ্ছে তাদের যতটা সম্ভব পেন ফ্রি রাখা, যতটা সম্ভব সিমটমটাকে ম্যানেজ করা, রাদার দ্যান দ্য টিউমার অর দ্য ক্যান্সার ইন আইসোলেশন। তাহলে এখানে আমাদের কেয়ারটা আরো ইম্পর্টেন্ট রোল প্লে করছে, কারণ এখানে ক্যান্সার কেয়ার ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ক্যান্সার ট্রিটমেন্ট ইটসেলফ। তাহলে দুটো জিনিস, এক হচ্ছে আমাদের ট্রাইং টু আইডেন্টিফাই দ্য ডিজিজ, কিভাবে আমরা ডিজিজটাকে আইডেন্টিফাই করতে পারি, হোয়াট সাইনস এন্ড সিমটমস টু ওয়াচ আউট ফর। আর সেকেন্ড হচ্ছে ওয়ান্স ইট হ্যাজ বিন ডায়াগনোসড, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ ইন সিনিয়র ক্যান্সার ইজ মাচ মোর হোলিস্টিক, ব্রড, ফোকাসড নয়, জাস্ট ট্রিটমেন্ট স্পেসিফিক নয়, কেয়ার স্পেসিফিক, ব্রডার। আমরা ইন্ডিভিজুয়ালের ওপরে অনেকটা ফোকাস করি রাদার দ্যান দ্য ডিজিজ অ্যালোন। আর এখানে আমি আর একটা জিনিস এখানে আমি অ্যাড করে রাখছি, যেটা আমি বিদেশেও খুব দেখেছি। ক্যান্সারের সময় আপনারা জানেন যে ট্রিটমেন্টগুলো হয়, চিকিৎসাগুলো, সেগুলো মোস্ট অফ দ্য কেসেস আমরা বলি রেসপেক্ট রিডিউসিং, মানে আমাদের ট্রিটমেন্টে ডিউরিং দ্য ট্রিটমেন্ট আমাদের পেশেন্টের চুল পড়ে যায়, যেটা অ্যালোপেশিয়া, যাদের মহিলাদের অনেক ধরনের চেহারার যে সৌন্দর্য, আমাদের চেহারার যে অ্যাপিয়ারেন্স, সেটা একদম পাল্টে যায়, অনেকটা ওজন কমে যায়, ভুরুর চুল উঠে যায়, পুরো যে সেলফ কনফিডেন্সটা সেটা অনেকটা ওখানে এফেক্টেড হয়। কারণ এগুলোকে সব বলে রেসপেক্ট রিডিউসিং অ্যান্ড ডিগনিটি রিডিউসিং ট্রিটমেন্ট। আমরা সিনিয়রসের ক্ষেত্রে অনেক সময় ইউকেতে দেখি দ্যাট ওরা বলে যে আমরা এই রেসপেক্ট রিডিউসিং বা ডিগনিটি রিডিউসিং ট্রিটমেন্টের এই জার্নিটা দিয়ে আমরা যেতে চাই না, আমরা যেতে চাই না। আমরা যে কদিন রয়েছি, উই ওয়ান্ট টু লিভ রেসপেক্টফুলি অ্যান্ড উই ওয়ান্ট টু লিভ ইন অ্যাজ হেলদি ওয়ে অ্যাজ পসিবল। তা এই ফ্যাক্টরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায় ওখানে, যে সেলফ রেসপেক্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল হু ইজ অ্যাফেক্টেড বাই ক্যান্সার। তিনি কি চাইছেন, তিনি কিভাবে থাকতে চাইছেন, কেমন করে থাকতে চাইছেন। যেখানে একজন 40 বছরের লোকে তিনি বলতেন যে আমার ফ্যামিলি রয়েছে, আমার বাচ্চা রয়েছে, আর রেসপন্সিবিলিটিস টু ডেলিভার, তাই আমি ডিগনিটি রিডিউসিং ট্রিটমেন্টের মধ্যে যাবো, সো আই ক্যান কাম ব্যাক টু নর্মাল লাইফ অ্যাজ সুন অ্যাজ পসিবল। একজন সিনিয়রের ক্ষেত্রে কিন্তু এই ইকোসিস্টেমটা আলাদা হয়ে যায়, তার প্রেফারেন্সেসগুলো আলাদা হয়ে যায়। সো দিজ আর সাম অফ দ্য থিংস আমি দ্যাট উই নিড টু বেয়ার ইন মাইন্ড। আমি খুব বেশি বৈজ্ঞানিক কথায় বা বৈজ্ঞানিক ডিটেলসের মধ্যে যাচ্ছি না, কারণ ক্যান্সার নিয়ে গবেষণাটা অনেক মলিকিউলার লেভেলে চলছে, অনেক ফিজিওলজিক্যাল লেভেলে চলছে, বিলিয়নস এন্ড বিলিয়ন ডলারের পেছনে ইনভেস্ট করা হচ্ছে। কিন্তু জেরিয়াট্রিক অঙ্কোলজির যে কনসেপ্টটা, সেটা নর্মাল অঙ্কোলজির থেকে কিন্তু একেবারেই আলাদা। কারণ যখন আমি বয়স্ক মানুষের কথা বলছি, তখন অনেকগুলো ফ্যাক্টর চলে এসছে টু গিভ দ্য পারসন হোলিস্টিক ট্রিটমেন্ট রাদার দ্যান ক্যান্সার ফোকাস ট্রিটমেন্ট। আর আমি সাইন্স অ্যান্ড সিমটমসগুলো এই কারণে বললাম, কারণ হলমার্কস অফ ক্যান্সারের সঙ্গে এই কিছু পয়েন্টস লেখা থাকে আমাদের, দিজ আর দ্য সাইন্স টু ওয়াচ আউট ফর ইন এনি ইন্ডিভিজুয়াল, যেটা আমরা অন্য রোগ বলে ভুল করি, কিন্তু এগুলো হচ্ছে রেড সিগন্যাল অফ ক্যান্সার। এবং প্যালিয়েটিভ কেয়ার বলে এই কথাটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন, যেখানে কোনো ট্রিটমেন্ট অপশন অ্যাভেলেবেল নয়, যে কদিন বেঁচে রয়েছে কতটা ডিগনিফাইড ওয়েতে বেঁচে থাকতে পারেন থ্রু পেন কিলার্স, সিমটম ম্যানেজমেন্ট, লো ডোজ রেডিয়েশন অ্যান্ড লিডিং আ রেসপেক্টফুল লাইফ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আমার বক্তব্য মোটামুটি শেষই হয়েছে, কারণ আমি তো ক্যান্সারের মধ্যে আমি যেটুকু সহজ করে বলতে পারলাম ফর ওল্ডার অ্যাডাল্টস, যেটা জেরিয়াট্রিক অঙ্কোলজি, সেটা ভালো করে পছন্দ। যারা সিনিয়র সিটিজেন, তাদের হয়তো ক্যান্সারের সিমটম দেখা গেছে বা ক্যান্সার কিছু আসছে, তাদের কাছে মেডিসিন প্রয়োজন থেকে ক্যান্সার কেয়ারের দিকে বেশি নজর দিতে বলেছেন, ওটা একটু ক্লিয়ার করুন, কিটা বলতে চাইছেন? আপনার প্রশ্নটা হচ্ছে যখন মেডিসিনের থেকে কেয়ারের বেশি গুরুত্ব,
নিশ্চয়ই নিশ্চয়ই আমি যেটা বলতে চাইলাম যে মেডিসিনের সঙ্গে সঙ্গে কেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন একজন বয়স্কের ক্ষেত্রে, কারণ আমাদের অল্প বয়সী কারণ ক্যান্সার হলে আমরা শুধু ক্যান্সারটার উপরে ফোকাস করতে পারি, একজন বয়স্ক লোকের হলে শুধু ক্যান্সারের উপরে ফোকাস করাটা একটু ডিফিকাল্ট, কারণ তার তিনি অনেকগুলো ওষুধ খাচ্ছেন, তার অনেকগুলো কন্ডিশন রয়েছে, সেই জন্য কেয়ারটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইন কেস অফ অ্যান ওল্ডার অ্যাডাল্ট অ্যালংসাইড মেডিসিন জেরিয়াট্রিক অনকোলজি কেয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আমাদের গ্রুপে রয়েছেন একজন মা, তার বয়স হচ্ছে এই মুহূর্তে 75 বছর এবং তার কখনোই ব্লাড প্রেশার 170 থেকে নিচে নামে না, এবং তার সমস্যা হচ্ছে তিনি কখনোই ইউরিন কন্ট্রোল করতে পারেন না, এবং তারপরে অন্যান্য যারা মারা রয়েছেন, আবাসিকরা রয়েছেন, তারা বিরক্ত হন। তো এক্ষেত্রে অনেক ওষুধ ওনাকে দেওয়া হয়েছে, আমাদের হোমে ডক্টরও পেয়েছেন। এক্ষেত্রে কি ওনাকে পেডিয়াট্রিক অনকোলজিস্ট আমাদেরকে দেখানো দরকার? উত্তর হচ্ছে হ্যাঁ। প্রথমে আমি একটা প্রশ্ন করে নিই, ওনার এই যে ইনকন্টিনেন্স, এটাকে নিয়ে কি কোনো রকম কিছু দেখানো হয়েছে, যেটা বয়সের জন্য যে ইনকন্টিনেন্সটা হচ্ছে, নাকি অন্য কোনো কারণে হচ্ছে, কোনো ডায়াগনোসিস তো মাঝে না, কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে যে হোমের যিনি রেগুলার ডক্টর আছেন, তিনি প্রত্যেকদিন মানে সপ্তাহে 3 দিন করে ভিজিট করেন, তিনি দেখছেন। কিন্তু ওনার যেটা মেন সমস্যা সেটা হচ্ছে উনি কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না, এমনকি বেড থেকে ওয়াশরুম যেতে গিয়েও কিন্তু তিনি বিছানা ভিজিয়ে ফেলছেন, নষ্ট করছেন, পোশাক নষ্ট করে ফেলছেন। এবং সেক্ষেত্রেই যখন আমি আপনার এটা শুনলাম ইন্টারেকশন সেশনটা, আমার মনে হলো যে ওনাকে কি আমার দেখানো উচিত। উত্তর ইজ হ্যাঁ, আনসার ইজ ইয়েস, কারণ হতেও পারে যে এটা কোনো টিউমারের কারণে হচ্ছে। হ্যাঁ, ম্যাডাম আপনি যেগুলো কারণ বললেন, ওজন কমে যাওয়া, দুর্বলতা লাগা, ধরুন মানে খেতে পারছেন আর কি, এরকম প্রবলেম আছে আমার। পাশের একজন মা রয়েছেন, তো আমি একটা টেস্ট দিয়েছি, টেস্ট না অন্য কিছু হচ্ছে আপনার ওভেরিয়ান ক্যান্সারের একটা মার্কার। টেস্ট করতে দিয়েছি। আপনি ওভেরিয়ান ক্যান্সারের মার্কার, ওভেরিয়ান ক্যান্সার ডায়াগনোসিস এটা হচ্ছে একটা স্পেসিফিক মার্কার হচ্ছে একটা বিছানায় শুয়ে থাকছেন, যদি বেশি থাকে তাহলে সেটাই সিগন্যাল। আর একটা কনফার্মেশন হচ্ছে যে লেভেলে রয়েছে অন্য সেই লেভেলে থাকে না, আপনি যদি আবার কিছুদিন পরে আবার গিয়ে গভর্নমেন্ট পরীক্ষা করে লেভেল ওখান থেকে আবার লাফিয়ে পড়ছে, আবার যদি চান্স পরে করে দেখুন আবার লাফিয়ে পড়ছে, কন্টিনিউয়াস লাফিয়ে হবে। মোড অফ আমাদের একজন ট্রিটমেন্ট হলো, ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, ট্রিটমেন্ট করে আপাতত অনেকটাই ভালো, যেটা আপনি বললেন যে চুল উঠে গেছে নানা রকম, তো তাকে দিয়ে আমরা এবার হ্যাঁ তাকে নিয়ে আমরা এবার ক্যারওয়েস্টিং করিয়েছি, যাতে ভালো লাগে। উনি ঠিক আছে। আরেকজন পেশেন্ট, উনি লাস্ট 2 years ধরে ভুগছেন, কিন্তু কোনোভাবেই পাওয়া গেল না যে ওনার এটা কি আছে। লাস্ট এখন উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন এবং 15 days এনালিসে থাকার পরে জানা গেল যে ওনার ক্যান্সার। দিস ইজ দ্য লাস্ট রিপোর্ট। ট্রিটমেন্ট করবো কিনা সেটা বড় প্রশ্ন। কষ্ট পাচ্ছেন। স্কোয়ামাস সেল কার্সিনোমা হচ্ছে আপনার অ্যাগ্রেসিভ ফর্ম অফ ক্যান্সার। স্কোয়ামাস সেল কার্সিনোমা অ্যাগ্রেসিভ ফর্ম অফ ক্যান্সার, ছোট ছোট
painful form of cancer. She must be in pain. She must be in pain. এবং prognosis, to be honest, relatively কম, মানে progression free survival এর যাওয়ার সম্ভাবনা relatively কম। এবারে আমি সত্যি কথা বলতে এটা মেডিকেল টিম সমস্ত কিছু দেখে ডিসাইড করতে পারে ওনাকে কতটা বলছেন যে রেডিয়েশন লো ডোজ এটা অনেকটা সময় লাগে। অনেকটা 2 ইয়ার লেগে গেল এটা ডক্টর আগেও অনেকবার ডক্টর দেখেছেন, টিভি স্ক্যান হয়েছে, কোনো কিছুই ছিল না। এটা শেষে ধরা পড়লো বিকজ ব্লিডিং শুরু হলে বলে এটা ধরা স্মিয়ার টেস্টিং হলো। আসলে এটা অনেক সময় কি হয় বাবুদের বলছি আমাদের যে পেলভিসটা রয়েছে সেটা স্ট্রাকচারটা এমন অদ্ভুত না যে অনেক সময় আপনি স্ক্যান করলেও বলে পেলভিক স্ট্রাকচারটা থাকলে সেটাকে এমনি সামনেই আছেন শুনতে পাচ্ছেন। পেলভিক স্ট্রাকচারটা আমাদের একটাই কমপ্লিকেটেড ওখানে, অনেক সময় কি হয় কোনো টিউমার থাকলেও সেটা মাঝে মাঝে ধরা পড়ে না। এটা কিন্তু NHS এর কিন্তু বহু কেসেসে দেখা গেছে যে ওভেরিয়ান ক্যান্সার তার ওনার প্রত্যেক 6 মাস অন্তর অন্তর ওভারি স্ক্যান হতো, কিন্তু ওভেরিয়ান ক্যান্সার ডায়াগনোস হয়েছে প্রায় অলমোস্ট আফটার 1.5 year, যেটা অলমোস্ট দ্য টাইম লাইন ম্যাচিং কিন্তু টু সামারাইজ যে লাইন অফ ট্রিটমেন্ট যেটা দ্যাট ইজ একদম ঠিক যেটা বলা হয়েছে এখানে, দ্যাট ইজ লো ডোজ রেডিয়েশন, কারণ উনি কোনো অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট এই সময় উনি নিতে পারবেন না। আর স্কোয়ামাস সেল কার্সিনোমা আনফর্চুনেটলি ইজ দ্য more aggressive and low prognosis form of cancer. এবার এখানে আমি জানি না এখানে এটার কি নিয়ম, কারণ বিদেশের নিয়ম হচ্ছে যে এটা হচ্ছে পেশেন্ট আনউইলিং থাকলে করা যায় না, পেশেন্ট আনউইলিং থাকলে করা যায় না। এখানে কি ডক্টর ইংরাজি কিছু বলতে পারবেন? মানে ওখানে ল হচ্ছে পেশেন্ট যখন কনসেন্ট টু ট্রিটমেন্ট যদি বলে যে আমি এই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাবো না, ইউ ক্যানট বি এখানে ভেন্টিলেটারে যদি কেউ বলেন যে আমি যাবো না, একেবারে মানে আইন হয়ে গেছে, তিনি লিখিতভাবে দিয়ে দেবেন, তাকে দেওয়া যাবে। তো এখানে উনি মানসিকভাবে খুব একটা তাহলে তার নিকটবর্তী তাহলে তোমরা মানে প্রাইমারি কেয়ার গিভার যে সেই কিন্তু করবে। এই জন্যই অনেক সময় সামনে আমি ওকে বলতে বলেছি, কারণ আপনাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি, যার কেউ নেই তাকে তো আপনাদের কাছে দেয়। তাহলে এই আমরা ছেলে মেয়েরা যা করি বা আমাদের বাবা মারা যা করছেন সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রযোজ্য হচ্ছে আপনারা নিজেরা ডিসিশন নেবেন, ইউ আর দ্য ডিসিশন মেকার্স, ঠিক আছে? এবারে যদি ডিসিশন মেকার আপনারা হন এবং এখানে যদি আমাকে আমি মানে অ্যাজ আ রিসার্চার আমি আমার ইনপুট দিই, আপনি বলুন উনি মানসিকভাবে অতটা ইন্ডিপেন্ডেন্ট নন, দেন ইউ আর দ্য ডিসিশন মেকার, দ্য ডিসিশন শুড বি টু পুশ হার টু টেক দ্য ট্রিটমেন্ট, কারণ যতটা নেওয়া সম্ভব। আপনি যে বলছেন বারে বারে নিয়ে যেতে হবে, তার কারণটা হচ্ছে লো ডোজ রেডিয়েশন। হ্যাঁ হ্যাঁ রেগুলার নিয়ে যেতে হবে, লো ডোজ। হ্যাঁ নয়তো ওটা হয় যেটা একবার হয় একটা গ্যাপ ফেস, কুলিং অফ ফেস হয়, আবার মনিটরিং হয়, আবার আর একটা হয় একটা কুলিং অফ ফেস হয়। এখানে এটা হচ্ছে যে পর এইটা কিন্তু কিওরের চান্স এর জন্য না, এটা হচ্ছে টু কিপ হার অ্যাজ কমফর্টেবল অ্যাজ পসিবল অ্যান্ড টু রিডিউস দ্য পেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এটা পুরোটা সারা সম্ভাবনা পুরোটা সারা সম্ভাবনা। এই যে আপনি যেটা দেখালেন এখন যে যন্ত্রণাটা কষ্ট পাচ্ছি, শুড গিভ হার সাম রিলিফ
ইন্টারেক্টিভ সেশন করব, যেখানে আর কি আপনাদের প্রবলেমগুলো আপনারা বলবেন, আমাদের অ্যাকাউন্টে একটু এখনই চলে আসবে, তো আমরা আর কি সেগুলো নোট ডাউন করবো, আমরা সব কিছু গভর্নমেন্টের কাছে পাঠাবো, তো আপনারা যদি আর আমাদের এই সেশনটা কন্ডাক্ট করবেন সুমন্ত চট্টোপাধ্যায়, তো আপনাদের প্রবলেমগুলো একটু বলবেন, সেগুলো আমরা নোট ডাউন করব। আচ্ছা, এটা ইন্টারঅ্যাক্টিভ সেশন মানে আপনাদের প্রাত্যহিক পরিচালনায় তো কিছু না কিছু সমস্যা সব কিছুতে আসতে পারে। সেটা আপনার অ্যাকাউন্টস হতে পারে, বা আপনার বাজার সংক্রান্ত হতে পারে, মানে যেখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, বা অনেক কিছুই থাকতে পারে। তা সেইগুলো যদি আপনারা জানান, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে অ্যাকাউন্টেন্ট এখন আমাদের মধ্যে আসেননি, অ্যাকাউন্ট সংক্রান্ত যেগুলো সেগুলো আমরা যতখানি এখানে বলার সেটা উনি এলে আপনাদের সমস্যার সমাধান করবেন। বাকিগুলো আমাদের এখানে যারা আছেন প্রাত্যহিক কাজকর্ম যারা জানেন এই সমস্ত এই ব্যাপারে, তারা কিছুটা হেল্প করবেন। আর সবকটাই আমরা দিল্লিতে পাঠিয়ে দেব আপনাদের সমস্যা হিসেবে, মানে যেগুলো আপনাদের মনে হচ্ছে যে রিয়েল সমস্যা চালাতে গেলে হচ্ছে, তাই না? সুতরাং এক এক করে আপনারা বলুন, আমরা প্রত্যেকটা নোট করে নেব। এই মুহূর্তে এই সেশন চলাকালীন এর উত্তর আমরা দেব না, আমরা আগে সবার সমস্যা সমাধান করে নেব। সেই সমস্যা সমাধান যেগুলো এখানে আমরা যতটুকুনি করা সম্ভব সেগুলো আমরা করব। অ্যান্ড ইনফ্যাক্ট প্রত্যেকটা সমস্যাই আমরা যে আপনারা এই এতদিন পর্যন্ত ফেস করেছেন সেটা আমরা দিল্লিকে জানিয়ে দেবো আপনাদের ভাই, ঠিক আছে? শুরু করি এক একজন করে। আপনি বলুন আপনার এতে কোথাকার কি নাম? নমস্কার, আমি অর্পিতা লাহিড়ী। আমি দাদানগর দেশপ্রাণ তরুণ সংঘ পরিচালিত সিনিয়র সিটিজেন হোম কি আবাস প্রক্রিয়া সেখান থেকে প্রতিনিধিত্ব করছি। আমি খুব সম্প্রতি এখানে দায়িত্ব নিয়ে এসেছি, হয়তো 1.5 মাস হবে, কিন্তু আমার এই 1.5 মাসের অভিজ্ঞতায় আমি যেটুকু দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের পরিকাঠামোগত অসুবিধা তো বেশ কিছু রয়েছে, তার মধ্যে যেটা প্রধান হচ্ছে পানীয় জলের একটা ভীষণ সমস্যা, যার মধ্যে হচ্ছে পানীয় জলের একটা সমস্যা রয়েছে। পানীয় জল, কারণ জলের মধ্যে এত বেশি আয়রন রয়েছে, যতবারই আমরা ওয়াটার পিউরিফায়ার ওখানে ইনস্টল করি না কেন, সেটা আর পর্যবেক্ষণ থাকে না, সেটা নষ্ট হয়ে যায়। ফলে পরিশোধিত পানীয় জলের জন্য আমাদেরকে বেশ খানিকটা দূর থেকে গিয়ে আনতে হয়। আমাদের এমটিএস আনেন সেটা, এবং যেটা তার বয়স হয়ে যাওয়ার জন্য তার পক্ষে বেশ কষ্টসাধ্য। এবং এটা আমরা বহুবার পুরোনো শুনে, যেহেতু আমার বিয়াগঞ্জ রাজীবগঞ্জ পৌরসভার অধীনে আমার এই হোম, তো আমি বহুবার আমি আসার আগেও আমার বিগত যারা কর্মীরা ছিলেন তারা চেষ্টা করেছেন, কিন্তু এই সমস্যার সমাধান আমরা করতে পারিনি। 2 নম্বর যেটা হচ্ছে যে অ্যাকাউন্টের কথা যেটা আপনি বললেন, যে আপনার এই সমস্যাটা হয়ে গেছে প্রথমটা, আর কারো কি সেম সমস্যা আছে? জল সংক্রান্ত সমস্যা আছে আমারও এরকম ফিল্টারিং দীর্ঘদিন পরিশোধিত জল তাই তো? এই কাজটা কিন্তু বেসিক্যালি আপনার পুরসভার কাজ।
আমাদের পড়াশোনা করে না কোনো সমস্যা না তো এটাকে জলের ট্যাঙ্ক তো করতে পারবে, তাই না? আচ্ছা ইনি যিনি বললেন স্বাগত বলছি আচ্ছা ঠিক আছে, এবার ওনাকে আচ্ছা তাহলে পরিশোধিত জল জলের লাইন আর হ্যাঁ সেকেন্ড যেটা ওনারও নাম দিয়ে দিতে হবে। সেকেন্ড যেটা দেখেছি সেটা হচ্ছে একটা আর্থিক সমস্যা এবং আমার যিনি সেক্রেটারি রয়েছেন কেন্দ্রনাথ হরি মহাশয় এবং অচিন্ত জানা তাদের সঙ্গে আমার বারবার কথা হয়েছে সেক্ষেত্রে যে 2021, 2022, 2023, 2024, 2025, 2026 এই কয়েকটি আর্থিক বছরে আমরা এখনো কোনো টাকা পাইনি। আপনার কি ওল্ড এজ হোম চালাচ্ছেন? চালাচ্ছি যেটা সেটা হচ্ছে যারা রয়েছেন তারা মোটামুটি নিজেদের ব্যক্তিগত সহায়তা থেকে দিচ্ছেন। এছাড়া যতটা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে ডোনেশন, হয়তো কেউ ফুড ডোনেশন করছি, কেউ আমাদের নিজস্ব বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে বলছি যে তোমরা আজকে এই রেশনিংটা আমাদেরকে 4 বছরের মধ্যে কোনো টাকা আমাদের ঢোকেনি, একটা পয়সা ঢোকেনি। সেক্ষেত্রে একদমই না 25-26 24-25 ঢোকেনি, 25-26 রানিং সেটাও ঢোকেনি। এবং এইটা না ঢোকার ফলে আমি প্রথম এসে যে সমস্যাটার মুখোমুখি করেছিলাম, হ্যাঁ সবই করা হচ্ছে কিন্তু হয়নি। এর ফলে আমি যখন এই বই কাজ করতে প্রথম এলাম তখন আমি দেখলাম যে এই বনের যে সমস্যাটা রয়েছে সেগুলোকে আমি চেয়েছিলাম একটা সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে আমাদের, যেহেতু আমার একটা প্রত্যন্ত অঞ্চলে আমার এই জিয়াগঞ্জ সিনিয়র সিটিজেন হোম অনেকেই জানেন না, এবং সেক্ষেত্রে জানিয়ে দেওয়ার জন্য আমি এটাতে সোশ্যাল মিডিয়ার একটা সাহায্য নিয়েছিলাম। দেখি আমি একটা ইনস্টাগ্রামে ছাড়বো বাইরের কথা, তাদের ডেইলি অ্যাক্টিভিটিস ফেসবুকে, তো এইগুলো যখন করছি তখন আমি যখন পেজ তৈরি করছি সেই পেজের মধ্যে আমি প্রথম প্রতিবেদনের সম্মুখীন হলাম যারা আমাদের মানে পার্ট টাইম রয়েছেন। তারা তখন আমাকে বলতেন যে ম্যাডাম আপনি এত কিছু করছেন অথচ আমরা তো এই মাসের স্যালারি পেন্ডিং আছে। কারণ তখন আমি যখন আমার যারা রয়েছেন সেক্রেটারি বা প্রেসিডেন্ট তাকে জানালাম সমস্যাটা, ওরা তখন বললেন যে আমরা টাকাটা ক্লিয়ার করবো প্রত্যেকে, ক্লিয়ার করতে গেলে আমাকে কেন্দ্রের অনুদানের ওপর যে আসে যে নির্দিষ্ট অর্থ সেটা আসছে না, আমাকে ব্যক্তিগতভাবে আমাদেরকে আয়োজন করতে হচ্ছে। হ্যাঁ যতটা সম্ভব ক্লিয়ার করে দেওয়া হয়েছে। মানে আমার জানা নোটিশ পর্যন্ত আমি যে 1.5 মাস এখন এখানে দায়িত্বে এসেছি এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত তাদের কোনো পেন্ডিং স্যালারি মার্চ অব্দি নেই। তাদের প্রত্যেককে তাদের যারা প্রাপ্য সেটাকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কিন্তু ধরুন যারা যোগাসন শেখাচ্ছেন, যারা এমটিএস রয়েছেন, একটা কিন্তু আর্থিক প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। আপনারা কি বলেছেন মানে আপনাদের মিনিস্ট্রিতে যোগাযোগ করা, চিঠি দেওয়া, ইয়ে করা, সেই ফলো আপটা কত? হ্যাঁ মিনিস্ট্রিতে যোগাযোগ করা, আমি যখন আমার সেক্রেটারি বা প্রেসিডেন্টকে যখন সমস্যাটা জানিয়েছি ওরা বলছেন যে আমরা দিল্লিতে বারবার জানাচ্ছি, সেখানে আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি, কিন্তু কাজের বেলায় কিন্তু কিছু হচ্ছে না। অর্থাৎ সেই ঘুরে ফিরে একটা জিনিসের সামনে আসছে, আর্থিক প্রতিবন্ধকতা, যেটার জন্য হোমের যে উন্নয়নের কাজ সেটা থমকে যাচ্ছে। আপনার সমস্যা গত 4 বছর, আমার সমস্যা 4টে ফিনান্সিয়াল ইয়ার আপনারা কোনো টাকা পান না পাইনি। আমাদের একটা চিকিৎসা কার্ড আছে। এই সমস্যা কত জনের গত 4 বছর বা 2 বছর বা 3 বছর পাইনি, তারা পাইনি। 2 বছর গত 2 বছর পান, 4 বছর পান, 24, 25, 26 না 23 তারও আগে। না আপনি কি জানেন কি করে 2 ইয়ার্স মানে লাস্ট 2 ইয়ার্স না তার আগে পেয়ে গেছে পাননি, আবার পরে পেয়েছে আর 25-26 ও লাস্ট 2 বছর কিন্তু 25-26 কি এখন না মানে ওটা ছাড়বে আর কি। 24 আগের বছর ঠিক আছে 24-25 24 বছর আমাদের একটা চলে আসছে কিন্তু আপনারটা অ্যাবসলিউটলি অ্যাবনরমাল কেস। কোনো ডেফিসিয়েন্সি আছে না, আমাদের যতটুকু সম্ভব আমরা সেই পরিষেবাটুকু দেওয়ার চেষ্টা
যে মানে সীমিত পরিকাঠামোতেও কিন্তু আমরা মাদেরকে ভালো রাখার চেষ্টা করি। এটা আমাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। আমরা জানিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে একটা কথা আমি জানতে হবে, এখানে বসে আপনাকে তবে বের করতে হবে যে কখনো সরকার ভুল করে গ্রান্ট রেট বন্ধ করে দিতে পারে না। কিছু তো একটা প্রবলেম আছে, কোনো একটা প্রবলেম, পিএফএমএস এর কোনো সমস্যা, কোথায় কোনোটা একটা বাদ গেছে। আমার ক্ষেত্রে এরকম হয়েছিল, আমি ফোন করে কন্টিনিউয়াসলি জেনে নিয়েছি আমি এক্স্যাক্টলি প্রবলেম হয়েছে, কোনো একটা কোথাও প্রবলেম আছে। ধরুন অ্যাকাউন্টেন্ট করে দিয়েছে, কোথাও একটা সেখানে অডিটার শুরু করেনি, অডিটার ডেট দেননি, মানে ছোট ছোট প্রবলেম, কিন্তু টাকা আটকে যাচ্ছে, ইউনিট নাম্বার নেই। আমি মানে আমার নিজের ক্ষেত্রে এরকম হয়েছে, আটকে গেছে টাকা। তারপর সেগুলোকে আবার ঠিক করে দেওয়া হয়েছে। এইটা যতক্ষণ না জানছেন, আপনি যেটা বললেন যে এই এতদিন ধরে আসছে না, এমন কেউ যিনি সামনে বসে কোনো সেকশন সপ্তাহে বলে দেবেন হ্যাঁ, যে এর সঙ্গে ডাইরেক্টলি কথা বলবেন, তারপরে সলভ করা যাবে না। আমরা সরাসরি কথা বলবো, আপনাদের সামনে আমরা যে সমস্যা আমাদের মনে তুলে ধরলাম, সেই সমস্যা কিন্তু আমরা তাদের কাছেও তুলে ধরবো। কারণ এই মুহূর্তে আর্থিক যে উন্নয়নটা, সেটা আমাদের আশাটা খুবই জরুরি। আমাদের মায়ের আপনারা চালাচ্ছেন কিভাবে সেটা বুঝতে পারলাম, আমরা সত্যি কথা বলতে কি চালাচ্ছি কিভাবে সেটা একমাত্র মানে আমরাই জানি, আমাদের দেশের খবর যে আমরা কিভাবে। না ঠিক আছে না, কিন্তু মানুষজন তো টাকা ছাড়া বহুদিন কাজ করবে না, এটাকে তো ভাবতেই হবে না। কারণ মায়েদের তো খারাপ, আমরা যারা যতটাই খাবার তো দিতেই হবে, মাকে তো আমি খারাপ রাখতে পারি না, তার দেখাশোনার জন্যই তো আমি বলছি যে এটা প্রথম সমস্যা বলা উচিত। ঠিক আছে, সেকেন্ড আপনার কিছু সমস্যা না এই বছরে সেকেন্ড রিপোর্টটা আসেনি। আমার টাকা রাখতে জানি না, গত বছরে তার 20% আসেনি। আর এর 40%, তারপরেরটা কোনোই আসেনি। নর্মাল কেন হবে? নর্মাল কেন? এরকমই চলছে, এইগুলো সমস্ত সবাইকে জানানো হচ্ছে প্রতি মুহূর্তে। এবারে কেন দিচ্ছে না সেটা তো মানে এখানে এক্সেপশনটা হচ্ছে যে 4 বছর 2 বছর এইটা। গত বছরের 20%টা আগে আসার কথা, নর্মাল প্রসিডিওরটাই, কিন্তু এরা কি করেছে 40%টা এবছরে দিয়ে দিয়েছে, অ্যাডভান্স করে দিয়েছে, আগের কোনো পাত্তাই নেই। এরপরে যেটা করছি কিন্তু আমি বলে দিচ্ছি, আর বাকি 40%টা দিব, মানে এই 20% মাইনাস আগে 20% খবর কিছু নেই। আজকে মার্চের 19 তারিখ, গল্প তো নয় এটা। আমি যেটা বলছি এটার ক্ষেত্রে আপনি যে গাইড ধরেছেন ঠিক কথা, ব্যাপারটা হচ্ছে কি ডিস্টারবেন্স থাকতেই পারে, তার 3 বছর, তার মধ্যে আমার তো একবার 3 বছর আটকে গেছে, কিন্তু পুরোটা আবার পেয়ে গেছে। কাগজপত্রের কোনো ত্রুটি নাই, কিছু না, ঘন ঘন অফিসার চেঞ্জ হচ্ছে, ফাইল আটকে গেছে, আর ফাইল একবার পিছিয়ে গেলে সে পিছিয়েই যাচ্ছে। আচ্ছা, এখন পাঠাচ্ছি আবার তো ওখানের সঙ্গে ট্যাগিং তো থাকতে হবে নাকি, মানে তো ভদ্রলোকদের বাদ না, তো সেই যোগটা না থাকলে আবার হচ্ছে না, তার ভালো যোগ আছে, তার ভালো যোগ হয়ে যাচ্ছে, ঘটনাটা তাই। তো সেখানে হচ্ছে আমার কথা হচ্ছে কি যে এই যে প্রসিডিওরটা, এই যে টাকা কাটিয়ে 1 বছর পরে টাকা দেয়, একটা ইনস্টিটিউশন 20 লাখ টাকার প্রোগ্রাম, কত ধার নিয়ে চালাবে, ঠিক আছে ঘটনা। আর আমি না সবাই ক্ষেত্রে তাই আমি জানি না কেউ পেয়েছেন কিনা, আপনারা কেউ পেয়েছেন? ফার্স্ট ডিপার্টমেন্ট ছাড়া যদি কেউ পেয়ে থাকেন বলুন, আমি জানতে চাই। আমার মনে হয় যখন 3 বছর পেরিয়ে 4 বছর হয়ে যাবে, লাস্ট 3 ইয়ার্সে কিন্তু টাকা পাবে না। লাস্ট 4th ইয়ারে গিয়ে যদি এটা সেকশন করতে পারবেন তাহলে হবে, নাহলে কিন্তু হবে না। 3 বছরটা দেবেই না, যখন 3 বছর পেরিয়ে যাবে। কিন্তু কেন এরকম হতে পারে? কেন হতে পারে আলাদা কথা, কিন্তু সেটা আমরা জানি না। আরেকটা হয় সিকিউরিটি ইয়ার যদি বন্ধ থাকে, মানে উনি অবশ্য আমি জানি না আপনি ফুললি অ্যাওয়ার কিনা যে কোনো ডিসক্রিপেন্সি বা কিছু সেটা ইন্সপেকশন
এর ব্যাপারটা, এর বিষয়টা এর সম্পাদককে জানতে হবে। এরকে জানতে হবে। কিন্তু একদম না জেনে এসছি এখানে সম্পাদক মহাশয়ের সঙ্গে কথা বলে জেনেই কিন্তু যখন একটা কোথাও জায়গা আসতো আমার কাছে ন্যূনতম অনুভব থাকবে না। আচ্ছা একটা কথা হলো তো আপনাদের ইন্সপেকশন হচ্ছে ঠিক মতো? হ্যাঁ, ইন্সপেকশন হয়ে গেছে। ডিএম ইন্সপেকশনটা কোনো এটা হয়নি। ডিএম এর যে মিটিং যেটা হয় ওটা কোনো ক্লিয়ারসে হয়েছে। লাস্ট ক্লিয়ারেন্সে হয়েছে। সেখানে কিছু কিছু সমস্যার কথা বলা হয়েছিল, সেগুলো আমরা যথাসম্ভব চেষ্টা করেছি মিটিয়ে নিতে। আরও কিছু সমস্যা ছিল, সে আরও সমস্যা মিটিয়েছে। জানানো আমাদের তরফ থেকে জানানো কোনো কারণে যদি আমাদেরকে টাকা কম দেওয়া হয়, কোনো কারণে, কোনো ডেফিসিয়েন্সির জন্য, স্যাংশন লেটারে যদি এটা উল্লেখ থাকতো তাহলে আমরা জানতে পারতাম কি কারণে টাকাটা কেটেছে। টাকা কম দিলে কোনো কারণ বলে না, কোনো কারণে বলে না, আমাদের আন্দাজ করে অ্যাকাউন্ট ছাড়তে হবে। যে কোন টাকাটা মারলো, এটা কত টাকা দিল, এটা আমাদের খুবই জানা দরকার। আরেকটা যখন আমরা এই এপ্রিলে আমরা যখন অডিটের পরে আবার অ্যাপ্লাই করব, আমরা ঠিক টাইমে প্রসেস করে জমা দিচ্ছি। আমাদের পশ্চিম মেদিনীপুরে যেটা হয়, ভায়া ব্লক হয়ে যেতে হয়। এবারে ব্লক থেকে প্রথমে ইন্সপেকশনটা হয়, ওনারা এত ডিলে করেন, সবসময় বলেন আমরা বিজি, কিছুতেই করেন না। এই করে যখন ডিস্ট্রিক্ট হয়ে ফাইলটা স্টেটে আসছে, এত লেট হয়ে যাচ্ছে, এটা আমাদের পক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের কিছু করার থাকে না, আমরা টাইমলি করে দিয়ে দিয়েছিলাম। তাহলে প্রসিডিউরে তো সমস্যা হয়, হ্যাঁ মাপের মতো এটা হয়ই সবসময়। না না, এটা আমাদের ত্রুটি তো নয়, এটা তো প্রসেসের সমস্যা হতেই লাগে আমাদের, না। আর একটা যেটা হয়, ইন্টারভিউ তো হয়, স্টাফ বদল হয়ে গেলে নতুন করে লোককে কাজ শিখিয়ে কাজ করা না, এটা আমাদের ইন্টারনাল ব্যাপার, এগুলো কিছু বলারও নয়। এটা সবার ক্ষেত্রে হয় এবং সবাইকে সামলাতে হয়। মানে সাবমিশনে প্রসিডিউরাল ডিলে, সাবমিশন ডিস্ট্রিক্ট থেকে হয়তো অনেকগুলো ধাপ করিয়ে যেহেতু ওগুলো গভর্নমেন্ট অর্গানাইজেশন, ওরা চুপ করে বসে থাকে। অনলাইন বললাম শুধু হার্ড কপি পাঠিয়ে দিল, এরকমও করে, চাপে আছি বলে এরকম সমস্যাটা হয় আর কি। তাহলে এই সমস্যার সমাধানটা আপনি কি বলছেন? সে আমাদেরকে ছুটতে হয়, কিছু বলার নেই। যদি আমাদের তরফে হয়, হ্যাঁ অবশ্যই বুঝতে হয় না। ছোড়া থানা হবে, মানে এই স্টেপগুলোকে এলিমিনেট করে দিলে সব থেকে ভালো। আমরা 26-এর জন্য অধীর কিংবা স্টেট থেকে যদি স্টেট একদম কোনো ইনস্ট্রাকশন থাকে যে এই ডেটের মধ্যে ব্লক থেকে ছাড়তে হবে, এই স্টেটের মধ্যে ডিস্ট্রিক্ট থেকে ছাড়তে হবে, ওদেরও একটা ডেডলাইন বেঁধে দেওয়া আছে, এর মধ্যে আপনাকে ফাইল ছাড়তেই হবে। সেরকম ডেডলাইন যদি হয় তাহলে অনেকটা প্রসেসটা ভালো না হলে ভালো। আর তো ব্যাপারে তো দাদা তো বলবেন সবাই একই সমস্যা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটু নতুন সমস্যার কথা বলবো, যেটা পয়েন্ট আকারে লিখবে। সেটা হচ্ছে যে নন রেকারিং গ্রান্ট আমরা শুরুতে যা পেয়েছিলাম এখন পর্যন্ত পাইনি, প্রায় 33 বছর কোনো নন রেকারিং গ্রান্ট পাইনি। দুটো হচ্ছে যে ইনস্টিটিউশনের ইলেকট্রিসিটি, কোনো ইনস্টিটিউশন পাই, ইনস্টিটিউশনের ইলেকট্রিসিটি, যে বিদ্যুৎ চলে গেলে বিকল্প ব্যবস্থা নেই, আমাদের কাছে কোনো বিকল্প ব্যবস্থা নেই। আর কেরোসিন বন্ধ, আমাদের বিকল্প ব্যবস্থা বসে থাকা বা মোমবাতি জ্বালা বা হারকিন জ্বালাতে তার বসাতে নেই। যদি সোলার সিস্টেম প্রত্যেকটা ইনস্টিটিউশনে যদি সরকারিভাবে সেট আপ করে দেয়, আমাদের ভিলেজের ভেতরে গ্রামীণ যেগুলো আছে, রুরাল এলাকায় যেগুলো আছে, বা ইনভার্টার সিস্টেমটা যদি সরকারিভাবে করে দেওয়া হয়, বাজেটের মধ্যে যদি রাখে, তাহলে বোধ হয় অনেকটা ইম্প্রুভ হবে। এই দুটো জিনিসে আমার তো একটু গুরুত্ব দিয়ে দেখার কথা বলছি। বাজেটটা হবে কেন, সেখানে এমনি তো নন রেকারিং পেলে হয়তো আমরা সেটা কভার করতাম, কিন্তু একটা সোলার সিস্টেমকে প্রায় 5 লাখ টাকা, মিনিমাম 5 লাখ টাকা আমাদের রুরালে তার কমে হয়তো সোলার সিস্টেম হবে না। আচ্ছা, সিসিটিভি টাকা তো দেয়নি, ওরা তো বলেছে দেবে বলে সে আমি বিল পাঠিয়ে দিল না, কিন্তু সিসিটিভি আমাদের অনগোয়িং আছে, কন্টিনিউসি থেকে অনগোয়িং আছে। হ্যাঁ, অনগোয়িং আছে, সিসিটিভি সবার অনগোয়িং আছে।
আমার কাছে বলি গভর্নমেন্টের লিখিত কমিটমেন্ট ছিল টাকাটা দেবে, না ছিল তারপরে যদি গভর্নমেন্ট না দেয় সেভাবে আমরা এটা আগেই হবে, এটা তো হয় না কখনো। তা যাই হোক, সেটা নিয়ে তো কম চিঠি হয়নি, এবং লাখ খানেকের ওপর সবার খরচা হয়েছে বলে One point something. যত বড় বেশি তার তত বেশি খরচা। আপনি ওই সিসিটিভি ক্যামেরা ক বছর আগে হয়েছে, 4 বছর আগে, 5 বছর আগে, তাহলে ক্যামেরার লঞ্জিভিটি কতদিন থাকে? আবার প্রত্যেকে ক্যামেরা চেঞ্জ করতে হয়েছে, বিভিন্ন ক্যামেরা আপনাকে নন রেকারিং গ্রান্ট, যে টাকার মধ্যে থাকা হবে স্পেশাল ভাবে কি সোলার এনার্জিতে কোনো সিস্টেমে যদি বাজেটের মধ্যে সোলার সিস্টেম এইবারে একটা হতে পারে সোলার এনার্জি ভিলেজে নন রেকারিং গ্রান্ট এগেইনস্ট সাবমিশন অফ স্পেসিফিক ওয়ার্ক। মানে আমি এই যে আপনি যেমন বলছেন সোলার, হ্যাঁ, সোলার সিসিটিভি ইত্যাদি, এগুলো যদি সবাই মিলে, মানে এখানেই তোমরা ঠিক করলে যে এই জিনিসগুলো প্রত্যেকের লাগবে, একটা জেনারেল জিনিস, যেমন অল্টারনেটিভ অফ ইলেকট্রিসিটি, তারপরে সিসিটিভি মেনটেনেন্স। এবার 10 বছর 5 বছর সিসিটিভি পরে ওই ক্যামেরার কিছু থাকবে না, 3 বার চেঞ্জ করতে হবে। এবার একটা ঝড় হবে, উড়ে বেরিয়ে যাবে। এইগুলো যেমন ইলেকট্রিসিটি, অল্টারনেটিভ অফ ইলেকট্রিসিটি, এইগুলো আমার মনে হয় মাস্ট। ক্যামেরা না থাকলে গ্রান্টই আসবে না। করে নিলে এটা একদম ভেরি ভ্যারি একবারই সবার হওয়ার সময় বলে পেয়েছি। এটা কেউ 30 বছর, কেউ 20 বছর, অডিটে ওটা হয়তো 200-300 টাকা এসে গেছে। ইউটিলিটি মানে রিজাল্ট কাটতে কাটতে মাইনাস হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার কি 20 বছরের ইনসেন্টিভ দেখাই তো কাটতে আসবে। ডেফিনিশন চালু দরকার। থাকবে কি? নেক্সট বলুন। হ্যালো, আমি তপন দিন্দা, শিউলিপুর রোটারি ক্লাব থেকে এসেছি। আমাদের অর্গানাইজেশনে 3টে জেলায় ওল্ড এজ হোম চলে, একটা বীরভূম, একটা পূর্ব মেদিনীপুর, একটা ঝাড়গ্রাম। এখন আমাদের যে ঝাড়গ্রাম ইউনিট, এই ঝাড়গ্রাম ইউনিটে আমরা 21-22-এর 50% টাকা পেয়েছি, 21-22। তারপরে আর কোনো টাকা পাইনি। সেম লাইক হ্যাঁ, না আমাদের মানে একদম রানিং আমাদের রিপোর্ট 23 মার্চ দিল্লি থেকে ইন্সপেকশন করে গেছে, তারপরে কোনো রেসপন্স নেই, অথচ কন্টিনিউ মানে চলছে। এইটা একটু যদি নোট রাখেন যে ঝাড়গ্রাম ইউনিট শিউলিপুর উদয়ন ক্লাব 21-22-এ 50% টাকা পেয়েছি, তারপরে আর কোনো টাকা আমরা পাইনি। আমরা দিল্লিতে যোগাযোগ করেছি, বলছে হ্যাঁ হবে হবে, পাঠাচ্ছি আপনাদের। আর আমরা কিন্তু প্রত্যেক বছর মানে প্রত্যেক ইয়ারে আমরা পাঠিয়ে দিচ্ছি, অ্যাপ্লিকেশন করে দিচ্ছি অনলাইন, যেটা পিএমইউর সঙ্গেই মানে অ্যাডজাস্ট করা আছে। হ্যাঁ, পিএমএস সঙ্গেই অ্যাডজাস্ট করা আছে। আর বাকি আমরা যেটা ওনারা বললেন যে শিউলিপুর 20% থেকে গেছে, 25-26-এ 40% নিয়েছে, 60% থেকে গেছে। সেম বীরভূম তাই হয়েছে, 20% বাকি থেকে গেছে, আর বাকি 26-এ 60% বাকি থেকে গেছে। মেনলি স্যার দেখবেন একটু আমাদের ঝাড়গ্রাম, আমরা খুব মানে এর মধ্যেই আছি, বুঝলেন স্যার। গীতাঞ্জল কিশোরওয়ালা দপ্তর চিকিৎসালয়, আশিস দাস গীতাঞ্জল কিশোরওয়ালা দপ্তর চিকিৎসালয়। আমাদের ওই নন রেকারিং গ্যাংটা পাচ্ছি না। আর ওই যে সোলারের ব্যাপারটা বললে, আমাদের ইমার্জেন্সি মানে ইনভার্টার লাগানো আছে, কিন্তু ওইটা এই মানে শুধু বাল্বগুলো জল, অন্যান্য পরিষেবা আমরা সেরকম দিতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই বেশি সমস্যা। ওই লাস্ট নন রেকারিং। আর ওই স্যার মুভমেন্ট রেজিস্টার যেটা আছে, মুভমেন্ট রেজিস্টার যেটা, হ্যাঁ ওটাতে আমাদের বলা আছে যে যদি বেরিয়ে যায় হোম থেকে মুভমেন্ট রেজিস্টারে সই করে যেতে হবে। কিন্তু যখনই সেন্ট্রালি ভিজিট করে তখন ওরা যদি 2 থেকে 3 জন হয়, ওরা অ্যালাউ করে না, একজনকে অ্যালাউ করে। ঠিক আছে, অসুস্থ হয়েছে, কোথাও চলে গেছে, ওরা তো
লিখিত দিয়ে যাচ্ছে, কিন্তু যখন সেন্টারে ভিজিট হচ্ছে তখন ওটা অ্যালাউ করছে না একজনের কাছে। স্টাফের কথা বলছেন? ধরুন একটা এক্সাম্পল দিন, একটা লাইভ দিন, যেটা হয়েছে, কি হয়েছে, কজন ছিল 25 25 জন আছে। যেদিন ইন্সপেকশনে এসছে কজন ছিল? 22 3 জন ছিল। সেটা ওরা অ্যাকসেপ্ট করে একজন কি দুজন অ্যালাউ করছে। সবার ক্ষেত্রে আচ্ছা, আর একবার আপনি ছিল একবার ভালো করে বলুন ধরুন 25 জন আছে, তার মধ্যে সেই দিন হয়তো উপস্থিত আছে 22 জন, 3 জন কোনো কারণে নেই। ওরা তো 22 জন যে দেখে গেল, ওই 22 জন খুব জোর হলে আটকে তাদেরকেই মানে তার চেয়ে কম করবে, কেউ বেশি করবে না, যতই থাক। এটা প্রত্যেক বছরেই আমরা এটা লক্ষ্য করেছি, মানে যেটা চোখে দেখবে শেষ ওইটাই, তার বাইরে যাবেই না। যদি কোনো প্রুফও দেওয়া হয় তাহলেও সেটা অ্যাকসেপ্ট করে না। আচ্ছা, এটা কি বলে আসে তো যে আমি ইন্সপেকশনে আর যে এখানে যে ইভেন্টসগুলো লেখা মানে কোনো আমি বলছি ডকুমেন্ট দেখালেও বা কিছু দেখালেও মানে যতজন আছে দেখে কতজন আছে নাম ডেকে আবার আমি বলছি মানে রিপোর্ট করলো এসে নাম ডাকবে। আমি বলছি লজিক্যালি থিওরিটিক্যালি ইন্সপেক্টর কিন্তু ঠিক, আপনি ওকে চ্যালেঞ্জ করতে পারেন। না স্যার, একটা বক্তব্য আছে। ধরুন কোনো বেনিফিশিয়ারি অসুস্থ, তিনি হাসপাতালে অ্যাডমিট রয়েছেন, অথচ তার খাতাতে নাম রয়েছে। যিনি অসুস্থ তাকে কি আমি হাসপাতালে বেড থেকে তুলে ঘুরে নিয়ে আসবো? তাহলে আমি যখন তাকে প্রুফ দিচ্ছি, অবশ্যই প্রুফ আছে। আবার যিনি হসপিটালে ভর্তি আছেন, তিনি চিকিৎসাধীন রয়েছেন, কি তিনি বাড়ি গেছেন, আপনার তিনজন কি হয়েছিল? আপনার তিনজন কি কোথায় ছিল? ডক্টরের কাছে গিয়েছিল। ডক্টরের কাছে গিয়েছিল। ডক্টরের কাছে গিয়েছিল, ওটা কিন্তু খুব একটা ইয়ে নয়। আরো একটা আমরা বলছি 1 by 1। আমরা যেটা করি ডাক্তারের কাছে যাও তাহলে 1 by 1। এক্স্যাক্টলি, তিনজন একসাথে। একদম একজন। হ্যাঁ, যদি কেউ বাড়িতেও যায় হসপিটালে গেছে, হসপিটালে এটা তো সমস্যা যেটা আমরা আমাদের জেলার ক্ষেত্রে দেখছি, মুর্শিদাবাদ জেলায় তো একটা সিনিয়র সিটিজেন হোম রয়েছে, যেখানে একদম মানে ধরুন 100% মানসিক অসুস্থ মাকে কোর্টের অর্ডার নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। খুব জলজ্যান্ত একটা উদাহরণ দিচ্ছি, গত 10ই মার্চ আমাদেরকে জবালা হোম থেকে একটা মাকে পাঠানো হয়, তার নাম হচ্ছে সন্ধ্যা দে, বয়স 74 বছর। তিনি জেডিডিএসে আসেন এবং ওখানে যিনি সুপার ছিলেন খুব তাড়াতাড়ি নামিয়ে দিয়ে খাতাপত্র সই করে তিনি চলে গেলেন। মায়ের মাথা ভর্তি মানে উঠুন, আমরা তাকে যেহেতু মা বলে রেখেছি, তাকে আমরা আমাদের মতন পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে মাছ ভাত খাইয়ে আমরা তাকে গরমিতে বেড টেড দিয়ে পাঠালাম। 11 তারিখ সকাল, তার কোনো মানসিক স্থিতি নেই, 11 তারিখ হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে তাকে সুপার হিসেবে আমি দায়িত্ব নিয়ে সহকর্মীরা মিলে জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করলাম। ওখানে উনি এত অ্যাগ্রেসিভ হয়ে গেলেন, আঁচড়ে দিচ্ছেন, কামড়ে দিচ্ছেন, ওখান থেকে ওরা মেন্টাল হসপিটালে রেফার করে দিলেন। আবার সঙ্গে সঙ্গে নিয়ে ছুটলাম বহরমপুর মানসিক হাসপাতাল। বহরমপুর মানসিক হসপিটালে ওনাকে ভর্তি নেওয়া হলো না। এখন উনি আপাতত বহরমপুর মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। গতকালকের পর্যন্ত রিপোর্ট, তাকে সিটি স্ক্যান সমস্ত কিছু করিয়ে দিয়ে এসেছি। বলা হচ্ছে যে একটা ব্রেন স্ট্রোক হয়ে গেছিল আগে কখনো কোনো একটা সময়, তারই এটা পূর্ব প্রতিক্রিয়া যেটা একটা হচ্ছে। এই যে ঝামেলা, মাত্র 25 জন আমার রেসিডেন্ট মা রয়েছে, তার জন্য আমরা মাত্র 3 জন সর্বক্ষণের কর্মী রয়েছি। আমি একজন যদি বহরমপুর সারাদিন গিয়ে করে থাকি, তাহলে বাকিদেরকে অ্যাটেনশন কে দেবে? সেখানে কোনো হিসাব করে তার দায়িত্ব কে নেবে? মানে আপনি কি বলতে চাইছেন যেমন আমাদের একটা দরকার, একই সঙ্গে হচ্ছে যে আমাদের মূল কথা হচ্ছে যারা সুস্থ, মোটামুটি মা হাঁটাচলা করতে পারছেন, নিজের কাজটুকু নিজে করতে পারছেন, এমন কোনো বেনিফিশিয়ারি পেলে আমাদের
হয়। যিনি একদম মানসিক অসুস্থ, শারীরিক অসুস্থ, অক্ষম, এরকমের দেখাশোনা আমরা কিভাবে করতে পারি? মানে আপনাদের কাছে এই কেসগুলো রেফার না করার জন্য নেই তারা, এটা কি বলা যায়? হ্যাঁ বলবেন, এটা তো ডিজিটালি ইন্টারনেট হসপিটাল সেটা তো লোক না না করি আমরা রিপোর্ট করেছি গভর্নমেন্টের কেউ রিপোর্ট আমাদের জন্য সবচেয়ে প্রবলেম হয় হলো ডেথ কেসগুলো। আচ্ছা তাহলে এইটা কি হলো, একজন করে যাওয়াটা উচিত যদি না সে হসপিটালাইজ, আদারওয়াইজ একজন যাবে, আসবে আবার একজন যাবে, একসাথে তিনজন কখনোই না। ভিজিটটা সারা বছর ধরে হয় না, যখন শুরু হয় একটা টাইম আছে, সেই সময় আমাদেরকে সাবধান রাখতে হবে, পরিষ্কার করতে হবে। আপনি সারা বছরই করবেন না, ভিজিটটা কোন সময় হয় আমরা একে অপরকে টেলিফোন আছে, আমার ভিজিট শুরু হয়ে গেছে, আমরা সাবধান হয়ে গেছে, আমরা একে অপরকে রাখতে হবে। ডাক্তারের কাছে যাওয়া ফর হসপিটালাইজড পেশেন্ট ওষুধ হিসাব করে একজন হবে, আর সে একজন হাসপাতালে যাবে কথা বলে, কারণ নাও হতে পারে, আর একদিন দুজনে অসুস্থ হতে পারে। হসপিটালের ডেট তো টাইম তো একটা আলাদা আছে। আর আমার মনে হচ্ছে হাসপাতালে রুগী দেখতে গেলে এরা অ্যালাউ করবে না, ওয়েট করতে বেঁধে রাখবেন, থাকুন আপনি থাকুন, ও আসুক ফিরে আপনি যাবেন, মহিলাকে ছাড়বেন না। কি বাচ্চা বাচ্চা মেয়েগুলো আছে, ট্রেনিং প্রাপ্ত মেয়েগুলো, আপনার সেক্রেটারি পজিশন দেখাবেন। আমার মনে হয় এটা করতে আমাদের সমস্যা হয় কি সব রিউনিয়ন আমাদেরকে নিজেদেরকে যেতে হয় সেখানে। আর যেটা খুবই খারাপ ব্যাপার হয় কি, যেখানে আরো যে লাশ কাটা হচ্ছে সেই বাড়ি, সেই পোস্টমর্টম যে রুমে আমাদেরকে নিয়ে সেখানে ভিডিওগ্রাফি করা হয়। তো এটা একটা বিশাল প্রবলেমের বিষয় যে আমরা যদি কোনো ফ্যামিলি দেখা যায় তাদের বাড়ির লোক কোনো অভিযোগ নেই, সেখানে পোস্টমর্টম না করে তাদের হাতে যেন ডেড বডিটা তুলে দেওয়া হয়, কিছু সহজ পদ্ধতি অবলম্বন করা, মানে আমাদেরকে নিজেদেরকেই মানে ট্রোন হতে হয়, আমাদেরকেই পড়াতে হয়, এমন সিচুয়েশন হয়। তো এটা একটা মানে পোস্টমর্টমের ঘরে যারা গেছে তারাই জানে যে জায়গাটা কি। আর দুটো জিনিস নোট করুন, যেটা হলো একটা হলো আমাদের মেডিকেল এক্সপেন্স তো শুনতেই পাচ্ছেন এমনি বয়স্কদের অনেক বেশি, সেটা যাতে একটু ইনক্রিজ করা হয়। আর দ্বিতীয় কথা হলো আমাদের স্টাফ, আমাদের অনারিয়াম লাস্ট 5 ইয়ার্সে কোনো পরিবর্তন হয়নি প্রায়, সেটাও যেন পরিবর্তন হয়, সেটা মানে একটু দেখা করুন। দুটো টিফিন 75 টাকা, আমরা একবেলা আমিষ একবেলা নিরামিষ খাওয়াই, মিল আর দুটো মিল বারের বলছি ভাগ করুন। এই যে অটল ভাই তবু অটল ভাই অনেক বেড়েছে, বাড়লেও এই টাকা অন্যগুলোই আলাদা। সবই তো সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে বাজেট অ্যালোকেশনটা একদম ভুলভাল হচ্ছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্যারা টিচার পায় 10,000 টাকা, অন্য টিচার পায় 1 লাখ টাকা। না কিন্তু সেটা টিচার আর টিচার, কিন্তু এখানে তো স্টাফ একই। আমি বলছি যে আপনি যদি দেখেন যে তার পোস্টটা তো একই, সবাই আমি এটাই বলছি যে এইখানে ওল্ড এজ হোমের সুপারিনটেন্ডেন্ট আর চাইল্ড কেয়ারের সুপারিনটেন্ডেন্ট সে আর বেশি আছে, আপনার বক্তব্য সেটা এটাই বলছি। মানে ওই এমটিএস এর দায়িত্ব, এই আমার ডিউটি,
লেবার খাটে 500 টাকা মানে 15,000 টাকা। আমি নিজে দিনের কাজ করলে এর থেকে বেশি পাবে। আমি রান্না করছে সে তো কম পয়সা পাচ্ছে সেই জন্য সেই এই নামে এই পাস রাখতে হয় মাধ্যমিক পাস হচ্ছে না এবার আমাদের তো মুশকিল হচ্ছে আচ্ছা। হায়ার সেকেন্ডারি পাস হতে হবে অথচ পাবে 7,000 সে খুব 7 জনের রান্না করবে আমরা একটা কথা বলি, আমরা একটু 26 এপ্রিল অবধি অপেক্ষা করি। কারণ অটল ভবন থেকে এই পর্যন্ত দেখুন আপনারা অটল ভবন আগে থেকে অটল ভাইও বেড়েছে। এবারে আশা করছি 26 আসছে না 2000 থেকে সুপারিনটেন্ডেন্ট হয়েছে 12,880। যে নন রেকারিং কোনো পায়নি, যা ফার্স্ট টাইম পেয়েছে আর দেয় কথাটা বলে না। আর বাকি কিন্তু নন রেকারিং কেউ পায়নি। এটা তাহলে আর একটা হচ্ছে যে সিসিটিভি যে টাকাটা দেওয়ার কথা ছিল সেটা আজ পর্যন্ত কেউ পায়নি। সেটা আপনারা আশঙ্কা আশঙ্কাটা কি আশঙ্কা হ্যাঁ আপনি বলুন। হ্যালো, আমি রায়চক থেকে আসছি। তো আমাদের রায়চকের যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের একটা প্রশ্ন আছে যে সিনিয়র সিটিজেন হোম কি হসপিটালের ভূমিকা পালন করতে পারে? এটাই তো প্রশ্নটা হলো যে না যেটা হয়েছে আমরা সবাই কেউ কিন্তু মেডিকেল লোক নই, আমরা মেডিকেল হসপিটাল করতে তো যাই। কোর্ট অর্ডারে ডাইরেক্টর ম্যাম আমাদেরকে একজন পেশেন্ট বলতে বলে দিচ্ছে যার শরীরটা পুরোভাবেই প্যারালাইসিস। তো ম্যাম বললো কিছুদিনের জন্য রাখো, পরে আমরা সরব। এখন প্রায় আজ 6 মাস হয়ে গেল মহিলা আছে, নিজে থেকে খেতে পারেনি, বাথরুম যেতে পারেনি। তো 24 ঘন্টা তো আয়া রাখেন সরকার থেকে, তারপরেও তাকে আমাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে। যেমন আমরা ম্যামকে বলছি সমস্যাগুলো, ম্যাম কোনোভাবেই পাত্তা দিচ্ছেন। তো সেখানে আমরা ওই মহিলাকে নিয়ে কি করবো, যেখানে তার আধার কার্ড নাই, ভোটার কার্ড নাই, কোনো কিছু ডকুমেন্ট নেই, সেখানে আমরা কি করবো ওই মহিলাকে? মানে এদের সংখ্যা দেখুন, বেড়েছে না। এটা পরিষ্কার ঘটনাটা হচ্ছে গভর্নমেন্টের দায়িত্ব নিজের হাত থেকে সরিয়ে ফেলছে। এ কি কোনো প্রাইভেট ইয়েতে যেতে পারবে? যেতে পারবে না। যেহেতু আপনারা গভর্নমেন্ট নেবে, আপনাদের কাছে ঢুকিয়ে দিয়েছে পরিষ্কার, সে ও বলে দেবে আমার কাজ করবে, হাত থেকে নামিয়ে দিল। এবার এই সমস্যাটা হচ্ছে সামাজিক সমস্যা, আপনি কিছু করতে পারবেন না। মানে একজন মহিলা রাস্তায় পড়ে আছে, গভর্নমেন্ট আধিকারিক তাকে দেখলো, পুলিশ গিয়ে গভর্নমেন্ট আধিকারিককে বলল, সে বললো কোথায় আমাদের আছে গভর্নমেন্টের ইয়ে এইখানে আছে, ঢুকিয়ে দাও, তার কাজ শেষ, সে আর কিচ্ছু করবে না। এবার এইটাকে আপনি বলুন কিভাবে সমস্যার সমাধান করবেন? আপনি তখনই বলতে পারবেন এই যে এই জিনিসটা, মানে সেই গভর্নমেন্ট আধিকারিকের কাছে এমন কোনো ইনস্ট্রাকশন থাকবে যে এইরকম কোনো পেশেন্ট যারা শারীরিকভাবে অক্ষম তাদেরকে আপনি নর্মাল ওল্ড এজে দিতে পারবেন না। এইটাকে তো তাহলে গভর্নমেন্ট থেকে তার কাছে আসতে হবে, কিন্তু গভর্নমেন্ট কখনো এটা বলবে? কখনো বলবে, কারণ সেটা বলতে গেলে তার নিজের ইনফ্রাস্ট্রাকচার প্রচন্ড বাড়াতে হবে। মহিলাকে আমরা ট্রিটমেন্ট দিতে পারছি না। তো এইটা আপনারাই মোটামুটি কি করবে? এবারে দেখুন এই কথাটা যারা সিনিয়র আছে একটা কথা শুনি, আমার অভিজ্ঞতাটা দাদা একটু শুনুন। যতদিন ধরে আমি কাজ করছি আমি এই সমস্যাটা শুনেছি। এইটা রেল স্টেশন যেখানে যেখানে লোকে ফেলে দেয় বাবা মাকে ইত্যাদিকে, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে পুলিশ নিয়ারেস্ট ওল্ড এজে দিয়ে দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এবং এই গভর্নমেন্টের হতেই হবে। একটা কথা একটু বলি। রায়চক কোলাঘাট। আচ্ছা আমি একটু শুনুন শুধুমাত্র ওদেরকে তুলে দিয়ে আসছে তা নয়, তাদের কোনো আধার কার্ড নেই, তাদের কোনো ডকুমেন্ট নেই, কিচ্ছু নেই, কোনো জায়গা থেকে সেখানে একটা বেসিক মিনিমাম আইডেন্টি কার্ড নেই, তাদেরকে তুলে দিয়ে সরকার কী করছে, মানে সরকারেরই একটা যে ওল্ডেজ হোমটা তো আমাদেরই, আমরা তো বসে করছি, ওটা ওদের রাখতে হবে। মানে এই জোর জবরদস্তি, এটা জোর জবরদস্তি। আচ্ছা ওনাকে একটু অভিজ্ঞতাটা শুনুন। ওনাকে রাখতে হসপিটালে ক্যাপাসিটি হয় রাখা যাবে, কিন্তু ওনাকে যে রাখবো ট্রিটমেন্টটা দিতে হবে, সেই ট্রিটমেন্টের পয়সা তার দিয়ে তোমরা এই ধরনের পেশেন্ট রাখার জন্য পরিকাঠামো বাড়াও, টাকাটা যদি না পাই তা পরিকাঠামোটা তৈরি করবো। হলদিয়া থেকে
হলদিয়া থেকে পুলিশ গাড়ি করে নিয়ে একজন তার ওই রাস্তার পাশে ঘুরছে একটা মহিলাকে আমার হোমে পাঠিয়ে দিচ্ছে, বলে আমার রাখতে হবে। আমি বললাম যে আমার হোমটা হচ্ছে মেয়েদের জন্য, আমি মহিলাকে রাখবো না। বলে হ্যাঁ রেখে দেন, কোনো করে আজকের মতো রেখে দেন। আমি ঠিক আছে রেখে দেবো, আপনার তো দুজন মহিলা পুলিশকে নিয়ে এসছেন, ওদেরকে রেখে দেন রাত্রে। ওরা আমার কাছে যতক্ষণ রাখবেন ওরা দুজন থাকবে বলতে, তারা ফোন ফান করে নিয়ে পালিয়ে গেছে। আর ওনার কেসে যেটা আমার মনে হয় ওই যে পেশেন্ট, আপনি যে কোনোভাবে ইনফরমেশন দিয়ে পেশেন্ট দিয়ে একটু তাকে তমলুক হাসপাতাল, সরকারি হাসপাতাল মেডিকেল কলেজে বলে ওখানে পৌঁছাবে, অ্যাডমিট করে আর যোগাযোগ করবে। তার জন্য যেন একটু সেটার জন্য যেটা করতে হবে, আপনার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তাদের দিয়ে হাসপাতালে ভর্তি করে। এছাড়া কিছু মানে এটা আপনি কোনো রকম সার্কুলার ইস্যু করে করতে পারেন। পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশন এটা করবেই তাদের ঘাট থেকে নামানোর জন্য। মেয়েকে দিয়ে দিচ্ছে তো আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে টিমে ভিজিটের সময় তখন আমরা ডাক্তার কাছে নিয়ে যাবো, একজন নিয়ে যাবো আবার একজন যাবে, কিন্তু সেক্ষেত্রে কিছু সমস্যা হয়। তবে কোনো ডাক্তারবাবু সপ্তাহে একদিন বসেন আউটডোরে, হয়তো ওই দিনই আছেন, আমার ওইটুকু অসুস্থ ওনাকে নিয়ে যেতেই হবে। সেক্ষেত্রে আমাদের পরের সপ্তাহে আপনি অপেক্ষা করলে পেশেন্ট আরও অসুস্থ হয়ে পড়বে। সেক্ষেত্রে আমাদেরকে প্রয়োজনে একজন করে ওটা তো দূরে নিয়ে যেতে যে সমস্যা হচ্ছে, একজন আসবে আবার নিয়ে যাবে, সেটা তো একটা প্রবলেম, বড় প্রবলেম। বিক্ষিপ্ত ঘটনা এগুলো চেষ্টা করবেন না যাওয়ার। এবার যদি আনফরচুনেটলি সেদিন এলো, সেদিন আপনার চারজন অসুস্থ হয়ে গেল, তাকে একসঙ্গে নিয়ে যেতে হলো, এটা আনফরচুনেট। মানে একসাথে দুদিনের এরকম অসুস্থও হয়। এইটা দেখুন, এটা তো কিছু কিছু গভর্নমেন্টের পলিসি। এটা আপনি বলতে পারেন না যে তাকে যে আমরা 25 জনের মধ্যে 5 জন না থাকলে আপনি তাকে কনসিডার করবেন। কনসিডার করবে কিনা যে ইন্সপেকশনে যাচ্ছে সেটা তার উপর না। সে যদি বেশি মানবিক হয়, সে যদি কনভিন্স হয় যে হ্যাঁ আমার মনে হয় যে 5 জন জেনুইনলি বাইরে আছে, হয়তো করতেও পারে, কনভিন্স করা যায়, তাকে কনভিন্স করা যায়। মানে এটা একটা রুল হতে পারে। ঠিক আছে, নেক্সট। এখন ওই ফাংশনটা হয় তখন মানে অনেক সময় দেখা যায় যেটা বাজেট থেকে অনেক কম টাকা গ্র্যান্ড আসে, বা সেক্ষেত্রে যদি উল্লেখ করে দেয় যে কোন ফান্ডে টাকাটা কমানো হয়, স্যালারি কমালো না ফুড না আমি গাজল কর্মী সরকার সমিতিতে গেছি মালদা থেকে। তো সমস্যা হচ্ছে বছর 4 ধরে আমাদের রাস্তাটা হচ্ছিল না। তো ভিডিও তারপরে তোমার বিএসডব্লিউ সাহেব এনজিওকে চিহ্নিত দিয়ে রাস্তা হয়ে গেছে, তখন সমস্যা হচ্ছে পর্যন্ত। এখন হচ্ছে আমাদের ড্রেনের সমস্যা পর্যন্ত হচ্ছে। মাসখানিক আগে মানে এই আগের বছরের দিকে 7 মাস মতো নোংরা মানে খাবার যেটা ওয়েস্ট প্রোডাক্ট হতো সেটা ব্লক থেকে নিয়ে যেত। এখন ইদানিং নতুন ভিডিও সাহেব এসছে, উনি এখন চারদিকে বন্ধ করে দিয়েছে। আমি সিকিউরিটি করেছি, বলছে ওগুলো পরে দেখছি পরে জানাচ্ছি। তো মানে গাজল ব্লকগুলো বন্ধ করে দিচ্ছে। কোথা থেকে নিচ্ছে না আপনাদের সমস্যা, এটা তো পৌরসভা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বলেছিলাম। তো এটা কিছু করার আছে, সুবিধা হয়েছিল একটা যে নোংরা জিনিসগুলো নিয়ে যাচ্ছিল, কিন্তু এখন ফেলতে পারছি না রাস্তায়, মানে লোকের জমিতে ফেলছিল, গালাগালি দিচ্ছে, বলাবলি দিচ্ছে। আর এমনি কোনো জাস্ট জানতে ডিএসডব্লিউ সাহেব প্রত্যেক মাসে একবার বা দুবার রেগুলার অ টাইমে আসে। হ্যাঁ, 5টা 6টার দিকে আসে, রাত্রে বিকালে, রবিবারেও চলে আসে।
ভিজিট করতেন প্রায় মানে রবিবারে আমি বেরোচ্ছি, মানে টাইম তো হবে, বেরোতে হবে, 5:30টার দিকে হাজির হয়ে গেছে। চার 5 ঘন্টা বসে মানে বুঝেছে খুঁটিনাটি কাগজপত্র, জায়গা জমি, কার কি বিল এসছে কিনা, আর একটা বলছে পাই টু পাই, যেরকম সরকার চলে, সরকার অফিসে সেরকম আপনাদের করতে হবে, নাহলে পরে কথা পরে ভাবছি। আমি বলছি গভর্নমেন্ট আমাদের, আমি 33 বছর হোম চালাচ্ছি, 33 বছরের প্রথম 20 বছর বিডি এভাবে ছিল না। গভর্নমেন্ট আমাদের ওল্ডেজ হোমেদের প্রতি প্রচুর গুরুত্ব দিচ্ছে, হোম থেকে পালিয়ে যাচ্ছে, উপর করছে, বিশেষ করে মহিলাদের যে ব্যবস্থা হোম এগোতে খুব ডিস্টার্ব হচ্ছে, তারপরে পুরো হোমের প্রতি গভর্নমেন্টের একটা আলাদা দৃষ্টি আছে এবং স্টেট লেভেলেও আমাদের শুরু করে, এবং ডিএসডব্লিউর দায়িত্ব হচ্ছে প্রতি মাসে মিনিমাম একবার করে ভিজিট করা। এবারে কোনো জায়গায় ডিএসডব্লিউ আসেন না, কোনো জায়গায় ডিএসডব্লিউ অতি সবাই যদি ভিজিট করে, ভিজিট করে এর থেকেও ভিজিট হয় আমাদের বারবার প্রতি জানেন তো, বারবার ফোন করে জেনে এই যে গ্যাস কদিন চলবে, 6 দিন থেকে এখন মোটর স্টক আছে, অনেক সময় ভিজিট করে নেয়, ফোন করে জেনে নেয় হোমে এই মাসে কতজন আছে, এই মুহূর্তে কতজন আছে, এগুলার খোঁজ নেয়। যদি খোঁজ নেয় তাতে সরকারের অপরাধ নয়, ঠিক থাকাটা আমাদের দরকার। এবারে সে 6টায় আসবে না 5টায় আসবে না 4টায় আসবে না, আপনার হোম তো সরকারি অফিস, বিডিও অফিস না, আপনার হোম 24 আওয়ার, 24 আওয়ার রোজ থাকে। আপনি নাইটে আপনার এবারে 6টা নাইট আছে কি না এটা যদি দেখতে চাই, আমার আপত্তি করার কিছু নেই। এবার হচ্ছে ছোট যে নার্স কোথায়, তোমার যোগা টিচার কোথায়, সারাদিন কি থাকবে, সপ্তাহে 3 দিন, এবার উনার বলছে আপনি এখন ডাকেন, একটা 52 ইয়ার্স মেয়েকে মহিলাকে পাঠিয়েছে, তো একটু মেন্টালি ছিল, ডিস্টার্ব ছিল, এখানে হচ্ছে ছিল মাঝখানে ছিল, ভালো সুস্থ হয়েছে, ইদানিং 2 মাস ধরে ওকে ডিএসডব্লিউ সাহেব বলছে যে আপনি কেন এই কম বয়সী মহিলাকে রাখছেন, উনি পাঠিয়েছে রাখার জন্য, আবার বলছে আপনি কেন রাখছেন, বলছে এখানে রাখার জন্য ওটা দেখিয়েছি, বলছে যে না চলবে না, আপনি ওনাকে কিছু করে আরেকটা জিনিস হচ্ছে কোনো স্টাফ 60 অ্যাবভ যে থাকবে, কোনো স্টাফ রাখা যাবে না। 60 অ্যাবভ যদি ক্রস হয়ে যায়, আমাদের এমটিএস হোক, এমটিএস এর কথা বলছি আমি, একটা আমাদের এমটিএস আছে 60 অ্যাবভ আছে, 60 বলছে ওনাকে রাখা চলবে না। সব কি ভিডিও আছে?
গাইডলাইনে আমি গাইডলাইন করেছি, আমি দেখেছি। এই শোনো শোনো শোনো, যারা পুলিশ চালাচ্ছে তাদের সাথে স্টাফ পেমেন্টটা দেয় ইনস্টিটিউশন সেক্রেটারি মনে করছে যদি এটা কত ক্ষমতা আছে তাহলে এক বছরের জন্য প্রত্যেক বছর আমাদের প্রত্যেক বছরের জন্য সব আমি পরিবর্তন করার ক্ষমতা রাখতে পারি। ইনস্টিটিউট মনে করে না প্রত্যেক বছর কাজ ভালো করছে, যদি কাজ সেখানে কি 60-62 কোনো ব্যাপার আছে? এইটা নিয়ে ম্যাডাম বলতে পারবেন। ম্যাডাম হচ্ছে দিল্লির অফিসারের সঙ্গে কথা বলেছিলেন অনেক আগে, যখন আমরা ট্রেনিং কাজ করি তখন হচ্ছে যে আমরা যদি কাজগুলো ক্ষমতা মধ্যে কাজ করতে পারবো না, আমাদের একটা নির্দিষ্ট টাইমে চলে যেতে হবে। বলছে ইনস্টিটিউশন যদি মনে করে না কার্যকর ক্ষমতা থাকে তাহলে সেক্রেটারি যদি মনে করে দিয়ে কাজ করানো যাবে তাহলে উনি রাখতে পারবেন। যদি মনে করে না এই নিয়ে কার্যক্ষমতা করতে পারছে না তাহলে তো বিআরএস যারা 30-32 বছর ধরে চালাচ্ছেন আপনি তাদের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আপনি যেগুলো বলছেন না এগুলো খুবই বিক্ষিপ্ত এবং ব্যক্তিগত সমস্যা। মানে আমার ক্ষমতা আছে, আমি বলছি আমার ক্ষমতা আছে, আমি একটা ধরুন ওখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমি একটা লোক পাঠিয়ে দিলাম, আমি এসে বললাম যে আমার একটা আমি 60 বছর রাখতে পারবেন, বললেই তো হলো না। নিয়ম কারণ আছে তো সব কিছু। এমটিএস এর এক্সপেরিয়েন্স সার্টিফিকেট চাইছে, 8 পাস বা 12 পাস এমনি এটা সেটা আছে। উনি তো কাজ করেছে, এখানে কাজ করতে কারণ বাড়িতে ওখানে ছিল ওনার ওখানে সার্টিফিকেট নিয়ে আসা হয়নি। 8 পাস আছে, 8 পাস আছে, বলছে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আচ্ছা ঠিক আছে। আপনি এনাদের একটু নাম্বার দেন, যখনই ডিএসডব্লিউ সব কথা বলবেন না এদের একটু সমস্যা আছে, ব্যক্তিগতভাবে একদম ওই দিনে তো ফেটে ছিল, ওই দিনে তো ফেটে ছিল। এখানে ডিএসডব্লিউরা থাকে এবং যারা ইউনিভার্সিটি পরিষ্কার করছে তারা তো 12 পাস হবে, 10 পাস হবে না। যে আমার সেও 12 পাস নয়, 8 পাস নয়। এবার মোটামুটি বোঝা ব্যাপারটা এমটিএসদের কোয়ালিফিকেশন যে আমার স্টুডেন্ট পরিষ্কার করছে সে 4 পাসও নয়, তাকে 8 পাস সার্টিফিকেট আমি একটা কথা বলি, আগে এসব ছিল, আপনার ভারতে যে রুল হয়েছে আপনাকে সেই রুল মানতে হবে। আপনি ওকেই কাজ করাবেন, 8 পাস একটাকে দেখে রেখে দিবেন অফিসে, আর অফিসে আর কি বলবেন, ওই লোক কাজ করবে, কারণ 8 পাস আছে তাকে দেখে দেখে তার নামে টাকা কিন্তু আপনাকে গভর্নমেন্টের রুল মানতে হবে, 8 পাস মানতেই হবে। আচ্ছা আমি একটা কথা বলে বলবেন, সেটা হচ্ছে মাধ্যমিক পাস কান্নাডের সার্টিফিকেট, 8 পাসটা কি করে সার্টিফিকেট স্কুল থেকে দেয়, মানে ওটা হেডমাস্টার সই করে। কিছুদিন আগে তো আমাদের ডকুমেন্ট চাই না, ডকুমেন্ট আমরা দিয়েছি তো আমরা সবাই মোটামুটি আমরা সব নিয়ে করে নিয়েছি। আমার মনে হয় আমরা তো সমস্ত কিছু নোট করে নিয়েছি, এটা সুন্দরভাবে নিয়ে আমরা দিল্লিতে পাঠিয়ে দেবো। এখনো পর্যন্ত সত্যি একজনও কিন্তু কোনো অ্যাকাউন্টস নিয়ে সমস্যা বলেনি, সুতরাং বছর আমাদের
বছর সুপারকে আমি চেঞ্জ করে দিয়েছি, সে মাধ্যমিক পাস করে, সে 20 বছর এখানকার ট্রেনিং প্রাপ্ত, তাকে আমি চেঞ্জ করি, তার ছেলে MSW, তার নামে আমি সুপার করে দিয়েছি, আর তার বাপ স্যার গভর্নমেন্ট যা চাইছে আমি দিতে হবে, গ্র্যাজুয়েট চাইছি, আগে সুপার গ্র্যাজুয়েট চাইছি। মানে খাতায় কলমে আপনার ওটা থাকতে হবে, ওটা সবার ক্ষেত্রে পেপার ঠিক রাখবে, বাকি দিয়ে কাজ করে। আমি বলছি যে ওই ইয়ে পরিষ্কার করে বাচ্চা এই লোক আমাদের তো স্কুলকে কোনো নতুন এমপ্লয়ি করবে না, ডিভোটিং আপকে তৈরি করেছে তারা ছাড়া ওই পায়খানা করতে করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর ওই প্রজেক্ট রাখা যাবে না। আচ্ছা আপনারা আমি একটা কথা বলি যে এই যে 10 মিনিট আছে, আর এই যে দেখুন 10 মিনিট আছে, আমি বলছি একটা রিকোয়েস্ট ছিল আপনাদের, তার কারণ অনেক আচ্ছা 10 মিনিট পরে আমাদের লাঞ্চ রেডি আছে, তাই তো? আপনারা 10 কাস্টমাইজ ট্রেনিং না জেনারেল ট্রেনিংগুলো হতো আগে আমাদের 3 days 5 days ওইগুলো ইন্ডাকশন প্রোগ্রাম কিন্তু, আর ট্রেনিং যেটা জেরিয়াট্রিক কেয়ার গিভিং আর জেরিয়াট্রিক কেয়ার অ্যানিমেটর, এই দুটো কেয়ার গিভারদের কোর্স ছিল 3 মাসে, অ্যানিমেটরের কোর্স ছিল 6 মাসে। আর বাকি যেগুলো হতো আমাদের 3 day 5 day ওইগুলো হচ্ছে ওরিয়েন্টেশন, স্টাফদের আপগ্রেড করার জন্য স্কিল আপগ্রেডেশন। হতে পারে আউটসাইডের নতুন হবে নিতে গেলে তো ওই 2-3 দিনের ট্রেনিং না থাকলে নিতেও পারছি ওরিয়েন্টেশন কোর্স। এই ফিল্ডে এই ডোমেনের যদি কেউ হয় তাহলে পরে একটা 3 দিন না 5 দিন 5 days একটা ট্রেনিং করা যেতে পারে। হ্যাঁ অনলাইন করা সেই দিকে না কোঅর্ডিনেট করা একটু দরকার, মানে এই ট্রেনিংগুলো আপনারা বললেন। একটা কথা তোমাদের ওখানে কি আছে, একটা পডকাস্ট ফেসিলিটি তাদের কাছে আছে? পডকাস্ট আপনাদের আছে, আপনাদের কারণ পডকাস্ট নেই না, পডকাস্ট স্টুডিও? আচ্ছা একটা পডকাস্টের জন্য আমি কি বলছি, আমাদেরকে করিয়ে দিয়েছে মিনিস্ট্রি থেকে এসে, আমাদের নিচে আপনার দেখাশোনা দেখে যেতে পারে, একটা নিচের স্টুডিও করে দিয়েছে, ওরা নিজেরা এসে। ওদের আমি ভাবি যে একটা প্রপোজাল যদি দেওয়া হয় যে এই পডকাস্ট প্রজেক্টটাকে রেপ্লিকেট করা, তাহলে করে কি হবে, iRadioLive.com, iRadioLive এই পডকাস্টটা লাইভ টেলিকাস্ট হবে। এটা আমরা একটা প্রপোজাল আমাকে বলেছে যে আমি যদি কোঅর্ডিনেট করি বা আপনাদের কাছে যদি আমি পজিটিভ কিছু পাই, তাহলে করে আমি একটা জয়েন্ট প্রপোজাল একটা দেবো যে প্রত্যেকটা অর্গানাইজেশনে একটা পডকাস্ট ফেসিলিটি তৈরি করা যায়। কারণ আমরা দেখেছি এই ডে কেয়ার সেন্টারের মাসিমারা যাদেরকে মানে একেবারে বাড়ি থেকে দূর যাই করে করে দিচ্ছিল, মানে একেবারে পুরো বাড়িতে বার্ডেনের মতন করে রাখছিল, তারা এসে যখন আমি আমার পডকাস্টের 2-3 জায়গায় এপিসোড করেছিলাম, তো তাদের কিন্তু একটা মাঠ দেখলাম চেঞ্জ, একটা প্যারাডাইম শিফট হচ্ছে ওনাদের। মানে যখন শুনছেন যে এটা কি হচ্ছে, আমি মাইকে বলছি, সেই মাইকের আওয়াজটা আমার পুরো ভারতবর্ষে রিপ্লে হচ্ছে, বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছে আমার আওয়াজ, আমার বলা। প্রথম 2-3 দিন কিছু হয়নি, সেটা বলতে পারেনি ওনারা, তারপরে আস্তে আস্তে টেম্পোটা পিক আপ করলো। আমি দেখলাম কিন্তু আমাদের এনথুজিয়াজম বেড়ে গেছে, ওরা শুয়ে বসে থাকছেন না, মানে একটা অ্যাক্টিভ প্রোডাক্টিভ দিকে যাচ্ছে। আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে কাউকে কি মিনিস্ট্রি থেকে বলা হয়েছে এরকম, যে আমাকে বলা হয়েছে, তাই জন্য বলছি। কিছুদিন আগে প্রপোজালটা এসেছে যে এমন একটা মডেল তৈরি করতে বলছে ওরা, এমন একটা মডেল, একটা ইন্টিগ্রেটিভ মডেল, ঠিক আছে, এমন মডেল যেটাকে ইমপ্লিমেন্ট করলে যে কোনো অর্গানাইজেশনে, মানে আপনাদের যে কোনো ইয়েতে একটা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট এলএলই সেলফ হেল্প গ্রুপ, ESIG, একদম ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, যেটা আমরা প্রোডাক্টিভ ইঞ্জিনিয়ার এগুলো করি না, ব্যাগ তৈরি করা, ডিজাইন তৈরি করা, এইরকম একটা এইরকম কোনো একটা মডেল, মানে কীভাবে করা যেতে পারে। আমাকে বলা হয়েছে যে প্রত্যেকটা বিন্দুকে বলতে, আপনাদের যারা যারা রয়েছে সেন্ট্রাল স্কিমে, যদি কোনো মডেল সাজেস্ট করেন কেউ, তাহলে সেটাকে আমরা রেপ্লিকেট করার চেষ্টা করবো। সেটা দিল্লিতে আমি নিজে পার্সোনালি প্রেজেন্ট করবো স্বাস্থ্য ভবনে। আমরা কী করছি, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করতে গেলে প্রোডাক্টিভ এজের দিকে যেতে হয়, প্রোডাক্টিভ এজের দিকে যেতে গেলে আমাদের কিছুটা করতে হবে। তো আমি মাসমায় কয়েকদিন বলেছিলাম যে মাসমায় এরকম কিছু জিনিস দরকার হলে একটা কাগজের ফোনা দিয়ে শুরু করুন না, তারপরে আমরা কিছু রগ ডিটেল দিচ্ছি। আমরা NIFT তুমি দিয়েছিলাম, বাবদ মনে আছে? NIFTর সাথে আমি কথা বলেছি, নিয়ে আসুন, আমাদের কোনো টাকা পড়ে লাগবে না, আমরা এমনি করিয়ে দেবো, আমরা ট্রেনিং দিয়ে দেবো, 2-3 দিনের ট্রেনিং, শুধু র মেটেরিয়াল কষ্ট দিতে হবে আর কিছু না। ওনারা মোটামুটি দেখিয়ে দেবেন আমার সমাজে, যদি আমরা নিয়ে যাই ওদের
তাহলে ওই ট্রান্সপোর্টেশন কষ্ট লাগবে না, ওটা আমরা বিয়ে করছি, আমার সাথে নিয়ে যাচ্ছি, ওরা শুধু র মেটেরিয়াল যেগুলো লাগবে সেগুলো বলে দেবে, আমরা দিয়ে দেবো, ওরা করে দিয়ে দেবে। এইবারে আমি মাসিমাকে জিজ্ঞেস করছি যে আপনি এখন কিছু আপনারা করবেন তো? আমাকে মাসিমা বললে একদম প্রম্পট আনসার, হ্যাঁ ছোটোবেলা থেকে কাজ করে আসছি, বিয়ের আগেও কাজ করেছি, বিয়ের পরেও কাজ করেছি, বিধবা হওয়ার পরেও কাজ করে আসছি। আমাদের ভগবান আশীর্বাদ করুন, এত ভালো কাজ করছি, এখানে নিয়ে এসছো, এই কয়েক ঘন্টা না আমাদের ছেড়ে দেওয়া, এই কয়েক ঘন্টা আমরা থাকি, একটুখানি আরাম করি, একটুখানি শুই, টিভি দেখি, ভালো করেই হয়ে যাবে। এরপরে দেখলাম এত মহা মুশকিল, কিছু করা যাবে, তাহলে আমি কী রিপ্লাই দেবো যে আমরা কিচ্ছু করতে পারছি না দেখে। তখন আমি একটা জিনিস বার করলাম, ঠিক আছে, আমি তার পরের দিন এসে বললাম যে আমার মা স্বপ্নাদেশ পেয়েছে পরপর 3 দিন, হ্যাঁ পরপর 3 দিন রাত্রিবেলা স্বপ্নে, এবং কোনো হায়ার পাওয়ার কোনো স্পিরিচুয়াল এন্ট্রি মাকে বলছি যে আমাকে প্রতিষ্ঠা করো তোমাদের সেন্টারে, মানে এটাই কেয়ার সেন্টার, আমাকে প্রতিষ্ঠা করো ওখানে, আমার ছত্রছায়া যারা যারা আসবে তাদেরকে আমি দেখে নেবো, মাই গ্রেস ইজ সাফিসিয়েন্ট ফর ইউ অল। এরপরে কী হলো, আমি একটা গাছ ইয়ে করলাম, নিচে দেখবেন আপনারা যাওয়ার সময় সেন্টারে একটা গাছ ইয়ে করা আছে, একটা বেদির মতন করে ডিজাইন করা, কিন্তু ওই গাছটা কি, ওই গাছটা হচ্ছে ওই কল্পতরুর মতন একটা ব্যাপার আর কি, হ্যাঁ আমরা কল্পতরুর নাম দিই, আমরা নাম দিয়েছি জ্ঞান বৃক্ষ, ফ্রি অফ উইজডম, একদম ডিপ্লোম্যাটিক থাকার জন্য। তো তারপরে কি হলো অদ্ভুত ব্যাপার, তারপর থেকে আমার আমাকে মাসিমারা জিজ্ঞেস করতে শুরু করলো, আচ্ছা আমরা ভোগটাকে তৈরি করবো, সেটা কোথায় হবে? আচ্ছা লোক না টানলে আমরা প্রসাদটা দেবো কাকে? লোক ডেকে আনো, কিসের ব্যাপার? আমি ভিতরে ঢুকছি, মন্দিরের মধ্যে তুমি জুতো করে ঢুকে যাচ্ছ, মন্দির কোথায় হলো, রবিবার কিসে, ঠাকুর দেবতাই বা কোথায়? ওনারা ওইটাকে এমনভাবে নিয়েছেন ভিতরে, মানে এই যে স্পিরিচুয়ালিটি ব্যাপারটা না, আধ্যাত্মিকতা, আমি দেখলাম যে এমনভাবে ওনারা নিয়েছেন যে তারপর থেকে ওনারা আবার একটা অন্যরকম শিফট হচ্ছে, শুয়ে বসে থাকতে চাইছেন না, কিছু কিছু করছেন, কিছু না করে লুডো খেলছেন, আমাকে ধরে ধরে লুডো খেলতে বসায়, ঠিক আছে। আর একটা জিনিস আমি করেছি দেখবেন না, মানে আমি মডেলের কথাই বলছি, ছোটোখাটো দু একটা জিনিস আমি করেছি, এই সবুজ দেবেন আর একদম সবুজ গ্রিন কালারের যে গ্রিন এফেক্টটা দিয়েছি, ওটাকে কিছু না যাচ্ছে একটা এনভায়রনমেন্টাল মডিফিকেশন করছি, হ্যাঁ যাতে করে মানে এত শ্রেষ্ঠ এনভায়রনমেন্টে কোনো আসুন তো খুব হোস্টাইল মানে বেশিরভাগ 99% ডোমেস্টিক অ্যাবিউজ ওনাদের, তো এইখানে যখন আসে একটু করে সুদিং একটা অ্যাটমসফিয়ার থাকে, ওই জন্য এটা করা হয়েছে, ঠিক আছে। তো এইরকম কয়েকটা ছোটোখাটো জিনিস যদি আপনারা বলতে পারেন, ছোটোখাটো চেঞ্জ, মানে কোনো একটা এনভায়রনমেন্টাল চেঞ্জ, মানে দেখুন ওনারা যদি কী হচ্ছে, আর একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তো ওনারা যেখানে ছিলেন ওনাদের বাড়িতে সেইখানে যে এনভায়রনমেন্ট, আর এইখানে এনভায়রনমেন্টটা হচ্ছে ওটা টক্সিক আর এটা থেরাপিউটিক, তাহলে এটা ডিসপ্লেসমেন্টটা খুব বেশি হওয়া উচিত, ট্রান্সফারেন্সটা খুব কম, মানে ডিভাইডিটা 1-এর অনেক বেশি হওয়া উচিত। তাই জন্য আমি চেষ্টা করছি যতখানি সম্ভব একটু সিমিলার এনভায়রনমেন্ট তৈরি করার। এই গ্রিনটা দিয়েছি, আর কী করেছি, জলের আওয়াজ, হ্যাঁ পরপর করে জলের আওয়াজ হচ্ছে, মানে ঝর্ণার জলের আওয়াজ হচ্ছে, ঠিক আছে, পাখির ডাক, এই জিনিসগুলো তারা সারাউন্ড সাউন্ড দিয়ে বা কোনো আধ্যাত্মিক স্পিরিচুয়াল গানগুলো ওগুলো দিয়ে শুরু হয়, প্রথমে প্রার্থনা, তারপরে ওই কয়েকটা গান, আর তারপরে ওনারা নিজেদের মধ্যে ডিসকাশন করতে বসেন। প্রথম আমরা একটু এড অ্যান্ড অ্যাপেড করে দিয়েছিলাম, কিন্তু তারপর তোরা নিজে নিজে নানান ধরনের এক্সপিরিয়েন্স, ওনাদের এক্সপিরিয়েন্স, আবার গীতা থেকে শুরু করে সমস্ত ধরনের জিনিস নিজেরা আলোচনা করছে, গ্রুপ ডিসকাশন সেশন হচ্ছে, এরকম ইন্টারঅ্যাক্টিভ, ঠিক আছে। তো এইরকম ছোটোখাটো একটা জিনিস থেকে আমি দেখছি যে ওনাদের কিন্তু এনথুজিয়াজম বাড়ছে আস্তে আস্তে, কিন্তু হোয়াট নেক্সট, এরপরে একটা তোমার মেথেডিক্যাল ইয়ে দরকার, একটা স্ট্রাকচার দরকার, পরবর্তী তুমিও বলবে ভিতরে কী করা যেতে পারে, তোমরা কী করছো ওখানে চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটিতে, এত প্রোডাক্টিভিটিকে এনহ্যান্স করতে গেলে মানে এক্স্যাক্টলি আর কী করা যেতে পারে সেটা আমি এখন আপনার হেল্প করে দেবো, এটাই বলবো। হ্যাঁ আচ্ছা, পডকাস্টের ওটা কি তাহলে আমি বলবো, বলি পডকাস্টের ওটা তাহলে করে কী হবে আমাদের, মানে আমার সবসময় এসে এবং ওয়ার্কশপটা করা সম্ভব না, আমরা পডকাস্ট করে একটা নেটওয়ার্কিং তৈরি করে দিতে পারি আমার নিজেদের মধ্যে, তখন কিন্তু আমরা লাইভ ইন্টারাক্ট করে আমরা অনেক কিছু করতে পারি, মানে ফিল্ডে যে প্রবলেমগুলো হচ্ছে, কিন্তু এই জলের সমস্যা যেগুলো বলছিলেন, এইগুলো যদি একটা মানে তখনই জানতে পারি তাহলে পরে অ্যাকশন নেওয়ার সুবিধা হবে, মানে আরও ডিটেলসে আমরা জানতে পারবো, অনেক ধরনের সমস্যা। এটা এমন একটা ডোমেন যেখানে একাডেমিক আর প্র্যাকটিক্যাল এর মধ্যে বিশাল বড় গ্যাপ, একটা মানে একটা হিউজ গাল, বাচ্চাদের মতো মায়ের মারপিটও সামলাতে হয়, ঝগড়াঝাটিও সামলাতে হয়। এই জিনিসটা করছি না, এই যে এটা করলাম, এটাকে আমি নাম দিয়েছি MMS, মাল্টিমিডিয়া সার্ভিস না, MMS মানে ম্যান মেশিন স্পিরিচুয়ালিটিস। দেখুন মানুষ রয়েছে, মেশিন কেন বললাম, কারণ ওই জলের আওয়াজ থেকে শুরু করে গান থেকে শুরু করে সবসময় কিছু এই যে ছোটো বড়ো যে কয়েকটা এফেক্ট দেওয়া হয়েছে,
আর অবভিয়াসলি তার সাথে ওই আননোন ফ্যাক্টরটা ছিল, এটা আমি জানতাম না যে এইভাবে কাজ করবে। আমার মনে হলো দেখি, কারণ ওটা তো আধ্যাত্মিকতা আমাদের ব্লাডে হয়েছে, ভারতীয় আমরা, ওই একটা জিনিস ইনডাইরেক্টলি কাজ করে সবসময়। ঠিক আছে, তিনখানে এক করে ওই একটা বোর্ড তৈরি হয়েছে এমএনএস, হ্যাঁ, তাহলে ওই দিক দিয়ে আমি এগোচ্ছি। আমি একটা রিপোর্ট কম্পাইল করছি, কম্পাইল করে আপনাদের শুরু করবো, আপনারা নিজেদের মতো করে মডিফাই করে আপডেট করে আমাদের দেবেন, ঠিক আছে। ওখান থেকে আমরা ট্রান্সক্রিপশন করে আমি পাঠাবো, দরকার হলে চলে যাবো, কারণ পাঠিয়ে লাভ নেই, ওরা ফেলে রাখবে, ওখানে গিয়ে বলতে হবে, ঠিক আছে। আমার মনে হয় একটা পাক্কা 2টো বাজে, ঠিক টাইমে আমি শেষ করেছি। ওকে, আমরা তো একা